করতেছি। ওকে ফাইন। আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ফটোভোলটাইক্স, হ্যাঁ, পিভি। পিভি, হ্যাঁ। আচ্ছা, তাহলে ফটোভোলটাইক্স রিলেটেড ব্যাপার যেটা আমরা সবাই কিছুটা জানি, তাই না, যে ফটোভোলটাইক্স বেসিক্যালি, হ্যাঁ, যে আমাদের ফটোভোলটাইক আসলে একটা ইফেক্ট, তাই না? যে ফটোভোলটাইক ইফেক্টটা হচ্ছে যে আমরা যখন অপটিক্যাল এনার্জি বা ফোটন এনার্জি ইউজ করি, হ্যাঁ, ইউজ করে যখন ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করি, তাই না, তার মানে কনভার্ট করি, মানে ফোটন এনার্জি তোমার ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্টেড হয়। তো ওই জন্য এই যে এই ইফেক্টটা, এটা আমরা কিসের মাধ্যমে পাই? দেখা যায় আমাদের সেমিকন্ডাক্টর আছে, বা কিছু স্ট্রাকচার আছে, সেমিকন্ডাক্টর মানে ম্যাটেরিয়াল দিয়ে আমরা কিছু স্ট্রাকচার তৈরি করতে পারি, যেগুলাতে দেখা যায় তার উপর আলো পড়লে, লাইট পড়লে সেটা ভোল্টেজ জেনারেট করে বা ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেট করে, হ্যাঁ। তো এই ধরনের ডিভাইস গুলাকে আমরা কি বলি? সোলার সেল বলি। বেসিক ডিভাইস যেটা সোলার সেল। দেখো তাহলে এই যে a solar cell or photovoltaic cell is a device which generates electricity directly from visible light by means of the photovoltaic effect. হ্যাঁ, photovoltaic effect ইউজ করে, হ্যাঁ, ফটোভোল্টাইক ইফেক্টের মাধ্যমে, ফটোভোল্টাইক ইফেক্টের মাধ্যমে এই ভিজিবল লাইটটাকে, বা আমরা যে সোলার এনার্জিটা পাচ্ছি বা সোলার লাইটটা পাচ্ছি, সেই লাইটটাকে ইউজ করে ইলেকট্রিসিটি জেনারেট করতেছে। এটা বেসিক্যালি সোলার সেল, তাই না, বা সোলার সেলের কাজ। সোলার সেল বলতে পারি আমরা, ফটোভোল্টাইক সেল বলতে পারো, হোয়াটএভার ইট ইজ, হ্যাঁ, বেসিক্যালি লাইট এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্সন। তো আমরা সোলার সেল অনেক দেখেছি, তাই না? সোলার প্যানেলও হয়তো দেখছো, আর এখন এটা বেশ পপুলার এবং অনেক জায়গায় আছে, তাই না? শুধু শহরেই যে তা না, গ্রামেও বঞ্চ অনেক কিন্তু ইউজ করে, তাই না? বিভিন্ন বাড়িতে ইউজ করে সোলার প্যানেল গুলা ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য। তাহলে আমরা এই চ্যাপ্টারে দেখবো যে সোলার সেল কিভাবে কাজ করে, হ্যাঁ, তারপরে বিভিন্ন টাইপের সোলার সেল আছে সেগুলো সম্বন্ধে একটু পড়বো, হ্যাঁ। ওভারঅল সোলার প্যানেল বা সোলার সেল সম্বন্ধে বা ফটোভোল্টাইক সম্বন্ধে মোটামুটি আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। আচ্ছা, এখানে দেখো, এখানে একটা ইন্টারেস্টিং গ্রাফ আছে। এইটা, এই যে দেখো, এটা টপিক হেডলাইনটাই খেয়াল করো, বেস্ট রিসার্চ সেল এফিসিয়েন্সি, হ্যাঁ। বেস্ট রিসার্চ সেল মানে রিসার্চ করে যে সেলগুলো আমরা তৈরি করি, এগুলা কমার্শিয়ালের কথা বলতেছি না, আমরা কমার্শিয়াল অ্যাভেলেবল সেল কথা আমরা বলি নাই, আমরা রিসার্চ সেল গুলা বলতেছি, যেগুলা রিপোর্ট করা হয়েছে, হ্যাঁ, রিসার্চাররা বা সায়েন্টিস্টরা এগুলোর উপর কাজ করে রিপোর্ট করছেন, হ্যাঁ, পেপারে বা কনফারেন্সে, যেটাই হোক না কেন, পেপারে সাধারণত রিপোর্ট করা হয়েছে, সেই রিপোর্ট গুলোর উপর ভিত্তি করে এই যে গ্রাফটা তৈরি করা, এবং এটা তৈরি করছে এনআরএল, হ্যাঁ। এদের এই এনআরএল, এটা খুব সম্ভবত ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ল্যাবরেটরি, হ্যাঁ, এটা ইউএস বেসড একটা অর্গানাইজেশন, হ্যাঁ। ওরা বেসিক্যালি এই রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করে, হ্যাঁ। এবং ওদের এই যে একটা এই চার্টটা ওরা প্রতি বছর আপডেট করে। এটাতে ওয়ার্ল্ডে যত তোমার রিসার্চ হচ্ছে সোলার সেলের, সেটার আপডেটেড ইনফরমেশনটাই এখানে একটা গ্রাফের মধ্যে আছে। এটা আমি লাস্ট কয়েকদিন আগে 2020-এর লাস্ট গ্রাফটা নিয়েছি ওদের, হ্যাঁ। সেখানে এখানে রেজাল্ট 2020 পর্যন্ত দেখো আছে। এরপরে বছর 2021-এ আবার এটা আপডেট হবে, হ্যাঁ। এবং এখানে যেটা দেখাচ্ছে যে বিভিন্ন ধরনের, হ্যাঁ, বিভিন্ন ধরনের যত টাইপের সেল নিয়ে কাজ করে, সোলার সেল কিন্তু শুধু এক টাইপের না, এটা খেয়াল রাখবা, একই টাইপের না। মানে হচ্ছে আমরা নর্মালি কমার্শিয়াল যেটা দেখি, যে যেমন ওই যে বড় বড় প্যানেল গুলা, হ্যাঁ, আমরা বাসার ছাদে ইউজ করি বা বাইরে বসাই, হ্যাঁ, বড় বড় প্যানেল, এগুলা কি সিলিকন সোলার সেল দিয়ে তৈরি, সিলিকন দিয়ে তৈরি, সিলিকন সোলার সেল, হ্যাঁ। কাজে ওইটার কথা আমরা এখানে শুধুমাত্র বলতেছি তা না, ওই সিলিকন সোলার সেল ছাড়াও আরো বিভিন্ন ধরনের সোলার সেল আছে। সবারই কাজ এক, যে তোমার লাইট এনার্জি তুমি ইনপুট হিসেবে দিবা, আউটপুট হিসেবে ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেট করবা। যেমন দেখো, এই যে এখানে লিজেন্ড এর মধ্যে দেখো, এখানে ওই যে বিভিন্ন কালার দিয়ে কি কি টাইপের সেল এখানে কনসিডার করেছে, হ্যাঁ, সেগুলো এখানে বলা আছে। যেমন দেখো, এই যে কি বলে এটাকে, কি কালার, ভায়োলেট টাইপের না, বেগুনি টাইপের কালার, এইটা দিয়ে দেখো, এই গ্রাফ গুলাকে বোঝাচ্ছে। এই যে উপরের দিকে কিছু গ্রাফ আছে, এগুলা কি মাল্টি জাংশন সেলস, মাল্টি জাংশন। জাংশনের কথা কেন বলতেছে? সোলার সেল আমরা পড়বো, যে জাংশন কাজটা কি, বাট যে জিনিসটা হচ্ছে, তুমি সিলিকন ইউজ করো বা
কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ইউজ করো অথবা অর্গানিক সেমিকন্ডাক্টর ইউজ করো, হোয়াট এভার টাইপ ইট ইজ, হ্যাঁ, তোমার একটা জাংশন দরকার। সাধারণত আমরা আমাদের সেলের অপারেশনের জন্য একটা জাংশন লাগে, হ্যাঁ, যেটাকে আমরা পিএন জাংশন বলি, যেমন ডায়োড, তাই না? ডায়োড একটা সিঙ্গেল পিএন জাংশন, কাজে ওইরকম একটা জাংশন আমার দরকার হয়। ম্যাটেরিয়াল তো লাগবেই, যে সব ধরনের ম্যাটেরিয়াল যে আমরা সেল তৈরি করতে পারি না সেটা একটা ব্যাপার, কিন্তু শুধু ম্যাটেরিয়াল চুজ করলে হবে না, সেটার জন্য একটা স্ট্রাকচার লাগে, এবং সেটা হচ্ছে আমাদের ওই পিএন জাংশন একটা স্ট্রাকচার দরকার হয়। তো ওই জাংশন কয়টা, হ্যাঁ, তার উপর ডিপেন্ড করে এই যে মাল্টি জাংশন, একটা জাংশন ইউজ করবো নাকি মোর দ্যান ওয়ান জাংশন ইউজ করবো, সেটার উপর ডিপেন্ড করে আমরা বলি যে সিঙ্গেল জাংশন অথবা মাল্টি জাংশন। হ্যাঁ, কাজে এই পার্টটা মাল্টি জাংশন সেল হচ্ছে একটা বড় অংশ, সোলার সেলের রিসার্চে একটা বড় অংশ মাল্টি জাংশন সোলার সেল। তাহলে দেখো এই পার্টটা, এই যে মাল্টি জাংশন সেলের কথা বলছে এই যেগুলা, তারপরে দেখো এই যে সিঙ্গেল জাংশন গ্যালিয়াম আর্সেনাইড। গ্যালিয়াম আর্সেনাইড একটা কি, এটা হচ্ছে কি 3,5 গ্রুপের একটা সেমিকন্ডাক্টর, তাই না? 3,5 গ্রুপের সেমিকন্ডাক্টর, তার মানে এটা কম্পাউন্ড সেমিকন্ডাক্টর, বাইনারি সেমিকন্ডাক্টর। তো এটা গ্যালিয়াম আর্সেনাইড যেহেতু ওই যে ইয়ে তো ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল, সিলিকন কিন্তু খেয়াল রাখবে ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল, হ্যাঁ, তাহলে গ্যালিয়াম আর্সেনাইড আবার এফিসিয়েন্সি ভালো, এর অ্যাবজর্পশন ভালো, লাইট অ্যাবজর্পশন ভালো। সো ওই গ্যালিয়াম আর্সেনাইডের জন্য আলাদা একটা দেখাইছে, এই যে সিঙ্গেল জাংশন, জাংশন সিঙ্গেলই বাট গ্যালিয়াম আর্সেনাইড বেসড, তার মানে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর বেসড আর কি। হ্যাঁ, এইটা একটা এই ধরনের, যে এই তিনটা দিয়ে এগুলা বুঝাইছে। আবার দেখো এই যে এটা মানে ব্লু কালার, হ্যাঁ, এই যে ক্রিস্টালাইন সিলিকন সোলার সেলস, হ্যাঁ, ক্রিস্টালাইন সিলিকন, তার মানে সিলিকন গুলা নিয়ে, হ্যাঁ, সিলিকন দিয়ে আমরা যেগুলা সেগুলো দেখো এই যে এই নীল গুলা, হ্যাঁ, ব্লু গুলা, এই যে এগুলা ধরো সিলিকনের মধ্যে পড়তেছে। আবার আরেকটা বড় ক্যাটাগরি হচ্ছে থিন ফিল্ম টেকনোলজি। থিন ফিল্ম দেখো এই যে দেখো থিন ফিল্ম টেকনোলজি, থিন ফিল্ম গুলা এই যে এদিকে পড়তেছে, এদিকে এই যে গ্রিন গুলা, তাই না? গ্রিন গুলা। আর আরেকটা এই যে এই টাইপের গুলা দেখো এমার্জিং পিভি বলতেছে, এমার্জিং পিভি এইগুলা দেখো এই যে নিচের দিকে, এই যে কিছু এইগুলা নিচের দিকে এমার্জিং। এমার্জিং শব্দটা দেখেই বুঝবা যে এমার্জিং মানে এটা নতুন এমার্জ করতেছে, মানে আমরা খুব অনেক পুরানো টেকনোলজি না, নতুন ধরনের টেকনোলজি, কিন্তু মানে এটা এখনো ইমপ্রুভিং, হ্যাঁ, এখনো আসতেছে, এগুলা ফিউচার ভালো হিসাবে আমরা ধরে নিচ্ছি, এরকম ব্যাপার এমার্জিং টেকনোলজি যেগুলো বলি আমরা। কাজেই এই দেখো বিভিন্ন টাইপের, তার মানে কি এই চার্টের মধ্যে বিভিন্ন টাইপের সোলার সেলের রেকর্ড গুলা এখানে ইয়ে করা হয়েছে, রাখা হয়েছে একসাথে। এবং সাধারণত বেস্ট পারফরমেন্স গুলা এখানে দেখানো হয়েছে। এটা বেসিক্যালি আসলে এই যে পিছনে টপিক মানে নামটাই হচ্ছে দেখো বেস্ট রিসার্চ সেল এফিসিয়েন্সিস। বেস্ট রিসার্চ সেল মানে ওই সার্টেন একটা ক্যাটাগরি, ধরো এই বছরে ওই ক্যাটাগরিতে কোনটা, কোন এক টাইপের সোলার সেলে কোনটা বেস্ট রেজাল্ট ল্যাবরেটরিতে, সেই রেজাল্টটা এখানে পুট করা হয়েছে। যেমন এই চ্যাপ্টার দেখলেই তুই চট করে এখন বলতে পারবা যে এই মুহূর্তে 2020 পর্যন্ত মানে অ্যাচিভড যেটা করা হয়েছে ম্যাক্সিমাম রিসার্চ লেভেলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কত পাওয়া গিয়েছে সোলার সেলে। যেমন দেখো এই যে লাস্টেরটা দেখো, এই যে এখানে এই যে এইটা চার কোন একটা, এই যে রেক্টেঙ্গুলার বক্সে এটা কত, এই যে দেখো 47.1%, এটা যে ম্যাক্সিমাম, দেখছো 47.1%। এটা এই মুহূর্তে এই পর্যন্ত, হ্যাঁ, আপ টু নাও এটা হচ্ছে আমাদের অ্যাচিভ করা হয়েছে ম্যাক্সিমাম যে এফিসিয়েন্সি, সেটা হচ্ছে এই এই সোলার সেলটার, এই সোলার সেল এখানে যেটা রিপোর্ট করা হয়েছে, এবং সেটার ইয়ে কত 47.1% এফিসিয়েন্সি। তবে এটা খেয়াল রাখবে এটা কমার্শিয়াল না, তুমি দোকানে গিয়ে কিনতে চাইলে হবে না, দোকানে এটা পাবো না, কারণ এটা কমার্শিয়াল, এটা রিসার্চ লেভেলে। কারণ কি রিসার্চ লেভেলে গুলা আমরা যে রিপোর্ট করি এগুলা সাধারণত আমাদের যে বেস্ট রেজাল্ট, হ্যাঁ, তুমি ধরো পিএইচডি করতে গেলা, তুমি যখন কাজ করতেছো, হ্যাঁ, তখন তুমি কাজ করার সময় তুমি অনেকগুলো, আমরা সাধারণত একটা ডিভাইস বানাই না, একসাথে অনেকগুলো ডিভাইস বানাই, অনেকগুলো ছোট ছোট তো একসাথে একটা ওয়েফারের মধ্যে যখন আমরা ফেব্রিকেট করি তখন এটাকে সাধারণত আবার কেটে অনেকগুলো তৈরি করা যায়। তাহলে সেগুলো সবগুলো আমরা ক্যারেক্টারাইজেশন করি, যে টেস্ট করি পারফরমেন্স কেমন। হয়তো দেখা যায় যে একই ওয়েফারে থাকলেও সব জায়গা থেকে একই রেজাল্ট পাওয়া যায় না, কোনটা একটু বেটার কোনটা একটু ভালো না, হ্যাঁ, এরকম। সো যেটা তুমি এর মধ্যে যে একটা বেস্ট রেজাল্ট পাচ্ছ সেটাই সাধারণত আমরা রিপোর্ট করি বা পেপারে দেই। কাজেই এটা এই জিনিস তুমি আবার পরের বার রিপ্রোডিউস করতে পারবে, এটা গ্যারান্টি দেওয়া ডিফিকাল্ট। হয়তো ওই টেকনিক ইউজ করে তোমার ভালো আসবে, বাট সবসময় বেস্টটাই পাবা এটা বলা যায় না। সেই জন্য এখানে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো সবই বেস্ট রেজাল্ট, হ্যাঁ, রিপোর্টেড, যে রিসার্চ ল্যাবরেটরি গুলোতে।
কিন্তু এটা কমার্শিয়ালি করতে গেলে, একই জিনিস কমার্শিয়ালি করতে গেলে দেখা যায় একটু কমে যায় পারফরমেন্স। হ্যাঁ, কারণ কমার্শিয়ালি আমার ইল্ড ইম্পর্টেন্ট বেশি। ইন্ডিভিজুয়াল একটা পারফরমেন্স বেশি করার থেকে আমার ইল্ড যাতে মানে অ্যাভারেজে সবার যাতে ভালো পারফরমেন্স থাকে, অ্যাভারেজে খুব পিকে ওঠার দরকার নেই আমার, বাট অ্যাভারেজে সবার। আমি 1 লাখ ডিভাইস তৈরি করলাম, তাদের যাতে খুব বেশি মানে আপ ডাউন না করে পারফরমেন্স ডিভাইসগুলোর মধ্যে, মোটামুটি কাছাকাছি লেভেলে থাকে। এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং ডিউরেবিলিটি এগুলোর ব্যাপারও আছে। এখানে ডিউরেবিলিটি অত ইম্পর্টেন্ট না। আমি যদি আমার ডিভাইস 2 দিন পরে নষ্ট হয়ে যায় তাতে অসুবিধা, আমি যে রেজাল্ট পাইছি হ্যাঁ সেটা ইম্পর্টেন্ট। এবং সেটা অফকোর্স তোমাকে প্রমাণ করতে হবে। যেমন এই চার্টে আমরা এখন একটা তৈরি করে, হ্যাঁ আমাদের ওখানে ইয়ে করে কি বলে এটাকে, যে ধরো ক্যারেক্টারাইজ করলাম, হ্যাঁ ক্যারেক্টারাইজ করে যদি আমরা বলতে চাই যে আমাদেরটা অনেক ভালো, হ্যাঁ আমরা 48% পেয়েছি, তাহলে এটা রিপোর্ট করা হোক, হ্যাঁ এখানে দেওয়া হোক। এটা ওভাবে করবে না ওরা। এই চার্টে তোমার যদি ডিভাইসের নাম উঠাতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে, তোমাদেরকে তোমার স্যাম্পলটা তোমার ল্যাবে তো টেস্ট করবাই তুমি যেখানে করো, সেটা ছাড়াও কয়েকটা মানে রিকগনাইজ ল্যাব আছে ওদের, যেমন যে এনআরইএল এর নিজের ল্যাব আছে, তারপরে জার্মানিতে ফ্রনহোফার ল্যাব মনে আছে, খুশি তোমার যত মনে পড়ে, এরকম 3-4টা ল্যাব ওয়ার্ল্ড ওয়াইড আছে, যেগুলা এই সোলার সেলের জন্য ওরা স্ট্যান্ডার্ড কনসিডার করে। যে এই ওইখানে তোমার স্যাম্পল পাঠিয়ে দিবা, পাঠিয়ে দিয়ে যদি দেখা যায় হ্যাঁ তোমার রেজাল্টের সাথে মিলছে, তাহলে ওরা এটাকে ইনক্লুড করবে রেজাল্টটাকে, আদারওয়াইজ করবে না। কারণ কি অনেক সময় আমাদের ক্যারেক্টারাইজেশনও ভুল হয়, যে তুমি আমার এখানে ক্যারেক্টারাইজ করলাম আমি, হ্যাঁ সেটা কিন্তু অনেক সময় একটু ইয়ে হইতে পারে, যে স্ট্যান্ডার্ড মেনটেন করা হইলো না, হয়তো আমি খেয়াল করি নাই, হ্যাঁ বিভিন্ন রকম এরর আসতে পারে। এই এরর আসার কারণেও হয়তো আমার ইয়েটা এফিসিয়েন্সি বেশি দেখাবে, সেটা হতে পারে। কাজে ওরা কনফার্ম করে, এখানে দেওয়ার আগে ওরা কনফার্ম করে নেবে নিজেদের মতো টেস্ট করে। কাজে এগুলা ব্যাপার, যে কাজে এই জন্য এই চার্টে যেগুলো আসে সেগুলাকে তুমি অথেন্টিক ধরতে পারো একদম। হ্যাঁ, সো এই যে যেমন এখানে যেমন এইটা, হ্যাঁ এটা কারা তৈরি করছে দেখো, এটা এনআরইএল তো নিজেরাই তৈরি করছে। এনআরইএল এর ওরাও তো রিসার্চ করা, তো ওদের রিসার্চের ইয়ে আর কি আউটপুট। তারপরে দেখো বিভিন্ন ওই যে বিভিন্ন রকম আছে দেখো, যেমন এই যে এখানে যেমন ছিল ওই যে এটা দেখো শার্পের করা, শার্প তো কোম্পানি তাই না, মানে ইন্ডাস্ট্রি মানে কি বলবো, এটা শার্প ওই যে ইলেকট্রনিক কোম্পানি, ওরাও সোলার প্যানেল তৈরি করে। কাজে ওদের রিসার্চ ল্যাবে এটা শার্পের বিক্রি করাটা না, এটা শার্প যে রিসার্চ করে ওইটার আউটপুট একটা। হ্যাঁ, এই যে এটা যেমন ছিল কিছু এই টাইপের মধ্যে এটা বেস্ট, এটা কোন টাইপের দেখো, 3 কোণা, এই যে এইটা 3 জাংশন, এই যে কনসেন্ট্রেটর ইউজ করা, হ্যাঁ 3 জাংশন, এটা ইউজ করে এই যে শার্পেরটা বেস্ট। আর এনআরইএল এর যেটা এই মুহূর্তে 47.1%, এটা কোনটা দেখো তো কোন ক্যাটাগরি, এটা হচ্ছে এইটা, এই যে একটা ডট আছে দেখো রেক্টাঙ্গুলের মধ্যে, তার মানে এটা হচ্ছে 4 জাংশন অর মোর। এটা পেপারটা পড়লে, ওদের পেপারটা যদি পড়ো তাহলে হয়তো একদম বুঝতে পারবো যে এত স্পেসিফিক কত, কিন্তু এটা ক্যাটাগরিতে পড়ছে, যদি 4 জাংশন অর মোর পাও তাহলে তার মধ্যে। এবং তার মধ্যে আবার কনসেন্ট্রেটর ইউজ করা হয়েছে। কনসেন্ট্রেটর ইউজ করা মানে আলোটাকে কনসেন্ট্রেট করা হয়েছে, যে লাইটটা আসে সেটাকে কনসেন্ট্রেট করে একটা জায়গায় একটা স্পটে ফেলা হয়েছে, মানে সোলার সেলের উপর ফেলানো হয়েছে। কাজে এটা বেসিক্যালি মাল্টি জাংশনের আন্ডারে পড়ে। উপরে এগুলা দেখো, এই যে বেগুনি কালারের যেগুলা, হ্যাঁ সেগুলা কিন্তু সবই মাল্টি জাংশন সেলের আন্ডারে পড়ে, এটা সিঙ্গেল জাংশন সেল না। হ্যাঁ, এবং এইগুলা দেখো এইগুলাতে তাহলে কি এগুলার পারফরমেন্স কিন্তু দেখো ওভারঅল যদি কনসিডার করো, এইগুলার পারফরমেন্স কিন্তু বেটার, তাই না? এই যে বিশেষ করে এই ট্রেনটা, তাই না, এই ট্রেনটা দেখো, এই যে এইটা, এই যে 4 জাংশন, এই যে এটা 4 জাংশন অর মোর, এটা কিন্তু কাজও শুরু হয়েছে খুব বেশি পুরানো না, খেয়াল করো এই যে এই ট্রেনটা এই যে এই পর্যন্ত, তাই না, এই সময় থেকে রিপোর্ট করা শুরু করছে। তার মানে 4 মানে ইয়ে ইউজ করে, ওই যে কনসেন্ট্রেটর ইউজ করে 4 জাংশন বা তার থেকে বেশি জাংশনের সেল তৈরি করা শুরু হয়েছে দেখো 2010-এর পরে, 2012-13 দিক থেকে, ওই সময় থেকে রিপোর্ট করতেছে। এবং এদের পারফরমেন্স শুরু থেকেই ভালো। কারণ কি তার আগেরটা ছিল এই যে যেটা এই যে উল্টা 3 জাংশনটা, 3 জাংশনও ভালো পারফরমেন্স করছে দেখো, 3 জাংশন এগুলো সব 3 জাংশনের রেজাল্ট। 3 জাংশন যখন ভালো পারফর্ম করছে তখন কিন্তু ওরা 4 জাংশন নিয়ে বিভিন্ন কাজ করা শুরু করছে। এই যেমন এনআরএল নিজেও কিন্তু এই যে 3 জাংশন নিয়ে কাজ করছে। তারপরে আরো আছে এই যে বোয়িং, এরাও করছে, বোয়িং স্পেকট্রোল্যাব ওরাও কাজ করে। হ্যাঁ, জাপান এনার্জি, তারপরে এই যে দেখো এটাও এনআরএল, হ্যাঁ বিভিন্ন, এই যে এরা দেখো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই টাইপের গুলা, এগুলা হাই পারফরমেন্স সোলার সেল, এবং এরা অ্যাকচুয়ালি মাল্টি জাংশন যখন তুমি ইউজ করো তখন এগুলা খুব কস্টলি হয়। এগুলা কিন্তু তোমার ফেব্রিকেশন টেকনিকও একটু ডিফিকাল্ট, এবং মানে ফেব্রিকেশনটা কস্টলি।
সেই জন্য এগুলা আমাদের নর্মালি বাসাতে বা মানে বাড়িতে ইউজ করা বা মাস ইউজ করার জন্য ভালো না, মানে কস্টের দিক থেকে কনসিডার করলে, কারণ এরা যে এনার্জি প্রডিউস করে সেই এনার্জির পার ইউনিটের কস্ট অনেক বেশি হয়। কাজে এটাকে তুমি কমার্শিয়ালি খুব পপুলার করতে পারবা না। তো এখন এই জিনিসগুলা, এই ধরনের সোলার সেল যেগুলো হাই পারফরমেন্স সোলার সেল, হ্যাঁ, যেগুলা ফেব্রিকেশন ডিফিকাল্ট এন্ড কস্টলি, সেগুলা সাধারণত আমরা নর্মালি ইউজ করি না। এটা ইউজ করে হচ্ছে যেমন, এই কেউ বলতে পারবো আমরা নর্মাল ইউজের না করে সোলার প্যানেল আর কোথায় ইউজ করে? নর্মাল বাসা টাসায় বা অফিসে, হ্যাঁ, জেনারেল পিপলের ইউজ করার জন্য না, অন্য কোথায় অনেক আগে থেকে ইউজ করা হয় সোলার প্যানেল। কারো আইডিয়া আছে? স্যার ক্যালকুলেটরে, স্যাটেলাইট। গুড। ক্যালকুলেটর যেটা বললাম, ক্যালকুলেটরও করতো, তাই না? হ্যাঁ, কিন্তু ক্যালকুলেটরটা কি, ক্যালকুলেটর কিন্তু আবার খেয়াল রাখবা যে ওখানে আবার যদি খুব দামি সোলার সেল ইউজ করো তাহলে কি দাম বেড়ে যাবে অনেক। ক্যালকুলেটর কিন্তু আমরা দামি ডিভাইস হিসেবে কনসিডার করি না। কম্পিউটার বরঞ্চ দামি ডিভাইস, ক্যালকুলেটর না, তাই না? কাজে ক্যালকুলেটর যেটা যদি তুমি ইউজ করো, যেটা করতো, সেটা কিন্তু একটু কম দামিটা ইউজ করি আমরা, ওটা পারফরমেন্স খুব বেশি না। বাট সেকেন্ড যে বললা ওই যে স্যাটেলাইট, ওইটা ইম্পর্টেন্ট, ওইটাই আসলে আমি শুনতে চাচ্ছিলাম যে স্যাটেলাইটটা, এটা কিন্তু খেয়াল করো, স্যাটেলাইট ওই অনেক আগে থেকে, স্যাটেলাইট কিন্তু এই যুগের ব্যাপার না, মানে এই 2000 সালের পরের থেকে আসছে এরকম ব্যাপার না, এটা অনেক আগে স্যাটেলাইট টেকনোলজি আমরা ইউজ করি। সো স্যাটেলাইটে কিন্তু ফুয়েল সোর্স, ওটা কিন্তু আমরা, ওটার লিমিটেশন হচ্ছে স্যাটেলাইটে তুমি এই লম্বা পাইপলাইন দিয়ে ফুয়েল দিতে পারবা না, বা প্রচুর ব্যাটারি ওখানে বসাই দিবা, সেটাও সম্ভব না এই কারণে যে ব্যাটারিও হেভি এবং এটা কিন্তু আবার মানে শেষ হবেই। ব্যাটারি তুমি কতদিন চালাবা ব্যাটারি, আর যদি বেশি দিন চালাতে চাও বেশি ব্যাটারি রাখতে হবে, তাতে ওয়েটের ব্যাপার আছে, স্যাটেলাইটে অনেক কিছু কনসিডার করতে হয়। সেই জন্য তোমার স্যাটেলাইটের ক্ষেত্রে এমন টেকনোলজি তোমার দরকার যে ফুয়েলটা অলওয়েজ থাকবে, তোমাকে নতুন করে ফুয়েল ভরতে হবে না আর কি, একবারে পাঠাই দিবা, সেটাই রিচার্জ করবে, এরকম ব্যাপার আর কি, রিচার্জেবল ব্যাটারির মতো ব্যাপার। এখন সমস্যা হচ্ছে ওখানে সত্যিকারের রিচার্জেবল ব্যাটারি তুমি ইউজ করতে পারবো না, কারণ হচ্ছে রিচার্জ করার অবস্থা নাই, তাই না? সোর্স পাবো কোথায়? সো সেই জন্য সোলার প্যানেল ইউজ করে ওরা যে ডানার মতো, দেখবা স্যাটেলাইট গুলোতে ডানার মতো থাকে, হ্যাঁ, প্লেনের ডানার মতো, ওইগুলা বেসিক্যালি ওখানে দেখবা যে ভালো করে তাকালে দেখবো ওইগুলো প্যানেল আসলে। কারণ কি, এবং ওইটা কেন মোর ফিজিবল, কারণ হচ্ছে তোমার ওইটা তো থাকে হচ্ছে স্পেসে, এবং আমরা জানি স্পেসের রেডিয়েশন সবচেয়ে ভালো, তাই না? অ্যাটমসফিয়ারে বাধা পাচ্ছে না, অ্যাটমসফিয়ারে আসার পরে যে রেডিয়েশনের যে ইয়েটা হয়, অ্যাটমসফিয়ারে আসার পরে রেডিয়েশন কিন্তু আসলে স্ক্যাটার্ড হয় বা অন্যভাবে কমে যায়। কিন্তু ওই যে জিএসসি করছি না আমরা, ওই যে সোলার কনস্ট্যান্ট, তার মানে একটা রেডিয়েশন আছে অ্যাটমসফিয়ারের বাইরে, ওই রেডিয়েশনটা ওরা সরাসরি পাচ্ছে, কারণ ওরা তো চক্কর খাবে এর উপর দিয়ে, আমাদের অ্যাটমসফিয়ার বাইরে দিয়ে তো স্যাটেলাইট গুলো ঘুরতেছে। কাজেই ওখানে যদি তুমি প্যানেল একবার ফিক্স করে দিতে পারো, এইসব প্যানেল গুলো থেকে যাবে। এবং আমরা জানি যে প্যানেল গুলা সাধারণত লাইফ টাইম কিন্তু অনেক 20-25 বছর তুমি চোখ বন্ধ করে চিন্তা করতে পারো, এবং ওখানে ধুলাবালি পড়তেছে না, বৃষ্টি পড়তেছে না, হ্যাঁ, মানে এনভায়রনমেন্টের কারণে যে আমাদের রুট ডিগ্রেডেশন হয় সেই জিনিসটা হচ্ছে না। কাজে ওই জন্য ওই স্যাটেলাইটে যদি তুমি সোলার প্যানেল ইউজ করো, গুড, এটা একটা ভালো টেকনোলজি আমার পাওয়ার সোর্স হিসাবে বা এনার্জি সোর্স হিসাবে। বাট যেটা ব্যাপার যে তোমার ওখানে মানে সস্তা কম পারফরমেন্স বা কম এফিসিয়েন্সি প্যানেল যদি আমি দিই, এটা খুব একটা লাভ না, কারণ স্যাটেলাইট জিনিসটাই কস্টলি। স্যাটেলাইট কিন্তু মানে তোমার কি বলবো, খুব চিপ টেকনোলজি না। কাজে তুমি অলরেডি একটা দামি জিনিস বানাচ্ছ, তার সাথে তুমি একটা দামি কম্পোনেন্ট অ্যাড করতেই পারো সস্তা জিনিসের সাথে। এখন আমার বাসায় আমার লাইট আমি অলরেডি কারেন্ট পাচ্ছি ধরো 7-8 টাকা পার ইউনিট, হ্যাঁ পাচ্ছি। এখন এখানে আমি খুব হাই এফিসিয়েন্সির প্যানেল ট্যানেল বসাই দিলাম অনেক দাম দিয়ে, দেখা গেলো আমার 20 টাকা হয়ে গেল পার ইউনিটের কস্ট, তা সেটা তো আমি বাসায় খরচ করতেছি আমি 7-8 টাকা দিয়ে, খামখা আমি বাড়াই দিব কেন? বাট যদি হয়তো আমি এমন হিউজ, আমার অলরেডি 50 টাকা খরচ করতেছি তার সাথে, বা অলরেডি 20-25 টাকা খরচ করতেছি, হ্যাঁ, তার সাথে একটু অ্যাড হচ্ছে আরো 20 টাকা, তাহলে খুব বেশি হতো না, অত আমার চিন্তা ছিল না, তাই না? তা এখানেও স্যাটেলাইটের ব্যাপারে সেটা একটা হচ্ছে অল্টারনেট নাই আর তেমন, সবচেয়ে ভালো অল্টারনেটিভ হচ্ছে সোলার প্যানেল। আরেকটা হচ্ছে ওইখানে আমি যদি হাই এফিসিয়েন্সি বসাই আমার কস্ট বাড়বে, এটা সত্যি কথা, বাট হাই এফিসিয়েন্সি মানে কি, কম জায়গাতে বেশি পাওয়ার প্রডিউস করবে। তো তোমার যেহেতু ওটার ওয়েটের একটা ব্যাপার আছে, কাজে আমি পয়সা একটু বাজেট বাড়াই দিলাম, খরচ করলাম, কিন্তু আমি হাই এফিসিয়েন্সি প্যানেল বসালে আমি অল্প জায়গাতেই, যেহেতু লিমিটেড ওয়েট, অল্প জায়গাতেই অল্প প্যানেল ইউজ করে বেশি পাওয়ার প্রডিউস করতে পারি।
কাজে এই জন্য ওই স্যাটেলাইটে ইউজ করাটা খুব জরুরি, এবং সেজন্য আমার হাই পারফরমেন্স লাগে, দাম বেশি হলেও ক্ষতি নাই। এবং এইগুলা এই যে মাল্টি জাংশন সেল গুলা যেটা বললাম, এই দেখো হাই পারফরমেন্স গুলো, হ্যাঁ এগুলো দেখো, এগুলো কিন্তু উপরের দিকে আমাদের এই যে এখানে যে আমাদের চার্ট তৈরি করছি তার উপরের দিকে কিন্তু এগুলো সব, হ্যাঁ কাজে এদের রিসার্চটা করে আসতেছে। এগুলা কিন্তু তুমি যে বললাম যে মার্কেটে আমরা সাধারণত কিনি না, কিন্তু এটা রিসার্চ করে আসতেছে ওরা। হ্যাঁ করে আসতেছে কেন দেখো, যে ইয়ের জন্য যে ওরা ওইখানে ইউজ করে, স্যাটেলাইট ইউজ করে, এটা একটা ভালো মানে কি বলবো মানে অ্যাপ্লিকেশন, হ্যাঁ বা ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন এই হাই পারফরমেন্স সোলার সেল গুলা বা প্যানেল গুলা। কাজেই এই জন্য এই যে বোয়িং টোয়িং ওরাও এই ইয়ে করে, বিভিন্ন ল্যাব অনেকে এটা মানে এগুলা রিসার্চ করে যে কত ভালো আলো তৈরি করা যায়। হ্যাঁ কাজে স্যাটেলাইট একটা মেইন ইস্যু। তাহলে এইটা একটা ব্যাপার, তাহলে এটার জন্য আমরা এই যে মাল্টি জাংশন গুলা ইউজ করি বিভিন্ন রকম। এছাড়া ওই যে আমাদেরটা যদি আসি আমরা, হ্যাঁ এই যে ক্রিস্টালাইন সিলিকন, ক্রিস্টালাইন বলতে অ্যামরফাস না, তোমরা এগুলো জানো যে ম্যাটেরিয়াল সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, এই যে অ্যামরফাস আছে, মনোক্রিস্টালাইন আছে, পলিক্রিস্টালাইন আছে। তা আমরা এখানে ক্রিস্টালাইন বলছি, তার মানে মনোক্রিস্টালাইন এবং পলিক্রিস্টালাইন। হ্যাঁ এগুলা যদি বলি তাহলে এগুলা কোথায় পড়ছে দেখো, এগুলা মাঝামাঝি এই যে এরকম জায়গায়, মোটামুটি পারফরমেন্স মাঝামাঝি। যেমন এগুলার বেস্ট পারফরমেন্স কোথায় দেখো, এই যে নীলটা যদি তুমি তাকাও, এইটা মনে এখনো ম্যাক্সিমাম। এইটা এই যে এখানে প্রায় 27-এর কাছাকাছি, 27 মতো, হ্যাঁ পার্সেন্টেজ মানে এফিসিয়েন্সি দিক থেকে। এটা কোনটা গোলটা তো এই যে সিলিকন হেটারো স্ট্রাকচার, এই যে এটা, এই যে আমি যদি এই যে এইটা দেখতেছি, হ্যাঁ এই যে গোল্ড যে রাউন্ড শেপের যেটা নীল ব্লু, এটা হচ্ছে সিলিকন হেটারো স্ট্রাকচার। তাহলে এই সিলিকন হেটারো স্ট্রাকচার হলে এটাতে পাচ্ছি আমি প্রায় 27 এর মতো পার্সেন্টেজ, আর ওখানে দেখো 47 ছিল, কিন্তু দেখছো কত পার্থক্য। তারপরে আমাদের কনভেনশনাল যদি বলি, এই যে সিঙ্গেল ক্রিস্টাল যেটা আমাদের কনভেনশন, যেটা আমরা বাজারে কিনি, এই টাইপের মধ্যে, এবং নন কনসেন্ট্রেটর আমরা যেটা ইউজ করি, কোনো কনসেন্ট্রেটর আলাদা করে ইউজ করি না, তাই না? আমরা সরাসরি শুধু প্যানেল মানে সেল ইউজ করি, সে প্যানেলের মধ্যে সেল বসে সেটা ইউজ করি। তার মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এইটা ইউজ করি, এই যে সিঙ্গেল ক্রিস্টাল যেটা মনোক্রিস্টালাইন বলি আমরা, সেটা হচ্ছে এইটা আসলে সিঙ্গেল ক্রিস্টাল নন কনসেন্ট্রেটর। আর আরেকটাও আমরা ইউজ করি পলিক্রিস্টালাইন, ওটাও আমরা ছবি দেখলেও বুঝতে পারবো আর কি। হ্যাঁ পলিক্রিস্টালাইন ওইটা হচ্ছে এই যে মাল্টি ক্রিস্টালাইন। এই দুইটা আমরা বেশি ইউজ করি মানে কমার্শিয়ালি। তাহলে দেখো এই সিঙ্গেল ক্রিস্টালটা, এটার পারফরমেন্স বেটার হওয়ার কথা, সিঙ্গেল ক্রিস্টালের পারফরমেন্স বেটার। হ্যাঁ তাহলে এইটাতে এটা দেখো এই যে পারফরমেন্স হচ্ছে এইটা, এই যেটা তৈরি করছে কি ISFH কারা যেন, আচ্ছা এটা দেখলে বুঝবো আর কি, এটা গুগলে সার্চ দিলে পাবো হয়তো। এই যে এই রেটটা প্রায় কত, এই যে 26 সামথিং, 26 পয়েন্ট সামথিং। হ্যাঁ আর যদি মাল্টি ক্রিস্টালাইন পলিক্রিস্টালাইন বলো, এদেরটা হচ্ছে এই যে এখানে আছে, তাই না? এই যে দেখো এদেরটা মোটামুটি এখানে, এটা হচ্ছে প্রায় 24 এর কাছাকাছি আর কি, ধরো 23-24 এর মধ্যে এরকম। তাও কি খেয়াল রাখবা, এগুলা কিন্তু আমরা বলতেছি বেস্ট রেজাল্ট, কমার্শিয়ালি তুমি 27 পাবা না। কমার্শিয়ালি এখন মনে হয় কমার্শিয়ালি এখন 20 উপর উঠছে আর কি। হ্যাঁ আগে এগুলো আমরা ধরো মনোক্রিস্টালাইন, হ্যাঁ সেগুলা কমার্শিয়ালি ধরো 16-17 বলতাম, 16-17%। এখন হয়তো এটা 21-22 এরকম পাওয়া যায় আর কি। আর মাল্টি ক্রিস্টালাইন যেটা বা পলিক্রিস্টালাইন, সেটা আমরা 12-13% বলতাম, সেটা এখন একটু বেড়ে হয়তো 15-16 মতো চলে গিয়েছে। এখানে যে 24%, 23% বললাম, এটা হলো যে বেস্ট রেজাল্ট, এটা নট মানে কমার্শিয়ালি অ্যাভেলেবল। কাজে এগুলা মাঝারি লেভেলে আছে, দেখো এগুলা তাহলে আমাদের মাঝ লেভেলে, এরকম লেভেলে। আবার এখানেও একটা হচ্ছে দেখো এখানে একটা রেজাল্ট আছে কিছু, এই যে দেখছো এটা কাদের, এটাও মাল্টি ক্রিস্টালাইন না, এটা সরি সিঙ্গেল ক্রিস্টাল, ও কনসেন্ট্রেটর ইউজ করে, দেখো এই যে এটা সরি এটার রিজন, এইটা সিঙ্গেল ক্রিস্টাল মানে মনোক্রিস্টাল বাট কনসেন্ট্রেটর ইউজ করছে, তার ফলে একটু বেটার পারফরমেন্স পেয়েছে। এই যে দেখো এইটা 27 মতো আছে। কিন্তু খেয়াল করে এটা মজার ব্যাপার হচ্ছে, এইটা কাজ শুরু কবে দেখো, এই যে 19 ধরো 87, 88 এরকম সময়, এবং লাস্ট রিপোর্টেড হচ্ছে 2005-এর দিকে। এতে দেখো আর রেজাল্ট নাই। কেন নাই খেয়াল করো তো, মজার ব্যাপার হচ্ছে কেন নাই, এটা কিন্তু ফ্ল্যাট। ধরো 87 থেকে 2005 মানে প্রায় 20 বছর ধরো, হ্যাঁ অলমোস্ট 20 ইয়ার্স এদের কোনো ডেভেলপমেন্ট তেমন নাই। এই যে এটা কি স্ট্যানফোর্ডের কাজ, এই যে এটা হ্যাঁ স্ট্যানফোর্ডের কাজ, এই যে পুরানো। মাঝখানে সানপাওয়ার একটা বেশ নাম করা প্যানেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আবার এখানে কে অ্যামোনিক্স, এরাও প্রাইভেট কোম্পানি আর কি। হ্যাঁ
এরা এই যে এরা কাজ করছে এই কনসেন্ট্রেটর ইউজ করে দেখা গেছে সিলিকনে আসলে কি ম্যাক্সিমাম তুমি 30 বেশি 31 30 থিওরিটিক্যাল ম্যাক্সিমাম মনে হয় মোস্ট প্রবাবলি 31 বা 33 এরকম থিওরিটিক্যাল ম্যাক্সিমাম। কাজে এটা থেকে খুব বেশি আসলে এক্সট্রাক্ট করার নাই, সেই জন্য কনসেন্ট্রেটর অলরেডি একবার ইউজ করে ফেলার পরে দেখো খুব বেশি আর চেঞ্জ হয় না। হ্যাঁ, খুব ভালো রকম এই যে এখানে দেখো এখানে যেমন চেঞ্জটা পাওয়া যাচ্ছে, হ্যাঁ এখানেও দেখো এখান থেকে কয়েক বছরের মধ্যে চেঞ্জ এখানে হ্যাঁ বেশ কয়েক পার্সেন্ট 3-4% চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু তেমন না, হ্যাঁ অলমোস্ট ফ্ল্যাট। কাজে এটা নিয়ে দেখো আর কেউ কাজ করে নাই। কারণ কি রিসার্চের কাজ সাধারণত আমরা কখন করি, যখন করি হচ্ছে যে যেটার আরো পোটেনশিয়াল আছে, আমরা এক্সপেক্ট করি যে এটা থেকে আরো ভালো রেজাল্ট পাওয়া যাবে, এরকম ব্যাপার যখন থাকে। কাজেই এই জিনিসগুলো কাজে যেগুলাতে দেখবা যে ইনিশিয়ালি দেখা যায় যে ডেভেলপ মানে রেজাল্ট বেটার হচ্ছে, সেগুলাতে মানুষ সাধারণত কনসেন্ট্রেট করে যে হ্যাঁ এটাতে আরো ভালো বেটার রেজাল্ট পাওয়ার পসিবিলিটি আছে, সো উই উইল ওয়ার্ক অন দ্যাট, এরকম ব্যাপার। তো এটা তেমন থেমে গেছে। কাজে এইগুলা সবুজ সরি ব্লু যেগুলা সেগুলা কিন্তু সবই দেখবা মাঝামাঝি লেভেলে, কারণ ওই যে এগুলা সিলিকন বেসড, সবই বলছে যে সিলিকন সেলস, সিলিকনে কিন্তু ওই যে বললাম 33% পর্যন্ত যাওয়া সম্ভব, এরকম ব্যাপার। কাজে এগুলা এই বেশিরভাগই দেখবো এই ফ্ল্যাট টাইপের বেশি, হ্যাঁ এগুলা কাজ একটু কমে গেছে আস্তে আস্তে। এরপরে দেখো ওই যে থিন ফিল্মেরটা খেয়াল করো, থিন ফিল্ম যেটা যার মধ্যে খুব কমন হচ্ছে যে সিআইজিএসটা থিন ফিল্মের দিক থেকে একটা প্রথম দিকের, তারপরে ক্যাডমিয়াম টেলোরাইড, হ্যাঁ এটাও খুব পপুলার ছিল। এখন যেমন সিজেটিএস আরেকটা আছে, এটাও খুব পপুলার এখন, হ্যাঁ ওটা সিআইজিএস এর একটু কনভার্সন মানে চেঞ্জ করে সিজেটিএস করছে, মোর ইকো ফ্রেন্ডলি করছে আসলে। সিআইজিএস এর যেগুলো ছিল তার কিছু ম্যাটেরিয়াল আমরা ওখানে বাদ দেওয়া হয়েছে, মানে রিপ্লেস করা হয়েছে। তো এগুলা দেখো, এগুলা কোথায়, এগুলা দেখো এগুলা কাজ কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে। এগুলা এই যে এখানে আছে, এগুলা দৌড় কদ্দূর, এই যে এটা কোনটা, এটা সিআইজিএস এর বেস্ট রেজাল্ট দেখাচ্ছে, এই যে 24% মতো। তারপরে যে ক্যাডমিয়াম টেলোরাইড, এই যে এটা কোথায়, এই যে কই গেল, এই যে এটা হচ্ছে সিআইজিএস কনসেন্ট্রেটর ইউজ করে। কনসেন্ট্রেটর মানে হচ্ছে লাইটটাকে কনসেন্ট্রেট করে কোন একটা জায়গায় ফোকাস করানো, তাহলে অবশ্যই বেড়ে যায় আর কি। হ্যাঁ তো এখানে একটু অল্প একটু বেড়ে গেছে দেখো, যাই হোক। তো এইখানে তো এইখানে দেখো তাহলে তোমার মোটামুটি এই 24 মতো। এগুলা নিয়ে এখনো কাজ হয়, কারণ কি এই থিন ফিল্ম টেকনোলজি যেটা সুবিধা আবার যে এটার ম্যানুফ্যাকচারিং টেকনোলজি মাচ ইজিয়ার, নট দ্যাট সফিস্টিকেটেড। কাজে থিন ফিল্মটা ইজিলি যেহেতু তুমি তৈরি করতে পারো এবং কস্ট কম, সেই জন্য এগুলা পপুলার। এগুলা ধরা হয় যে ইন ফিউচার এগুলা তোমার ইয়েতে ইউজ করাটা বেটার সুবিধা হবে, যে তোমার মাস পপুলেশনের মধ্যে, মানে এটা এনার্জি কস্টটা কম পড়বে, এটা মাল্টি জাংশনের মতো না, এবং এটার ভালো মানে পসিবিলিটি আছে। এখন পর্যন্ত আমরা খুব ভালো পারফরমেন্স শো করতে পারি নাই, হ্যাঁ মানে কমার্শিয়ালি গেলে এটা তুমি হয়তো 10-11% পাবো ম্যাক্সিমাম হয়তো কমার্শিয়ালি, হ্যাঁ থিন ফিল্ম সোলার সেলে। আর এখানে ওই যে রিসার্চে ধরো 24% 23% মতো পাওয়া গেছে এই পর্যন্ত, কিন্তু এখানে আরো ইমপ্রুভ করার সুযোগ আছে, সেজন্য থিন ফিল্মের উপর এখনো কাজ করে মানুষ, হ্যাঁ আমরা রিসার্চার এখনো কাজ করতেছে। এটাতে আরো কাজ হবে, এবং থিন ফিল্ম তো কাজে এটা বিভিন্ন ধরনের কম্বিনেশন তুমি বের করতে পারবা, হ্যাঁ সেগুলা ইউজ করে হয়তো কাজ করতে পারবা। কাজে এটা একটা পপুলার একটা ট্রেন্ড, রিসার্চের ট্রেন্ড হচ্ছে থিন ফিল্ম সোলার সেল নিয়ে কাজ করা। কাজে এটাতে কাজ এখনো চলতেছে। আর আরেকটা ক্যাটাগরি দেখো এখানে আছে যে ইমার্জিং পিভি বলি আমরা। ইমার্জিং পিভি মানে হচ্ছে যেগুলা ওই যে মানে নতুন আসছে, যাদের প্রসপেক্ট ভালো বলে চিন্তা করা হচ্ছে, সেগুলা নিয়ে লোকজন কাজ করতেছে। এবং এগুলা এই যে দেখো একদম নিচের দিকে, হ্যাঁ এদিকে নিচের দিকে, এদের পারফরমেন্স কিন্তু ভালো না, পারফরমেন্স ভালো না, কিন্তু এরা দেখো কাজ শুরু হয়েছে বেশ পরে, পরে এটা কিছু একটু আগে কাজ, কিন্তু বেশিরভাগই পরের দিকে শুরু হয়েছে, কিন্তু এরা কিন্তু রাইজ করতেছে, খেয়াল করো এটা কিন্তু বেটার হচ্ছে। যে এখন সবচেয়ে ভালোটাই যে এই যে দেখো এখানে দেখা যাচ্ছে এই যে, হ্যাঁ এইটা, তারপরে এই যে এইটা, হ্যাঁ এইটা দেখো এটা কত পার্সেন্ট, প্রায় 29% মতো, 29, হ্যাঁ 29 এর কাছাকাছি প্রায়। এই যে এটা কোনটা, এইটা হচ্ছে এই যে পেরোক্সাইড সিলিকন ট্যান্ডেম, এটাও ট্যান্ডেম সোলার সেল, তো তার মানে স্ট্যাক করা হয়েছে, হ্যাঁ মাল্টি জাংশন, মানে একটা নিচে একটা উপরে এভাবে স্ট্যাক করা, দুইটা সোলার সেল মিনিমাম আছে একসাথে। তাহলে এটারও পারফরমেন্স, এটা পেরোক্সাইড এক ধরনের খুব পপুলার আজকাল, পপুলার একটা সোলার সেল। এই যে পেরোক্সাইড, এই যে এখানে শুধু পেরোক্সাইড হচ্ছে এইগুলা, এই যে এইটা দেখো পেরোক্সাইড সেল হচ্ছে এই যে এইটা,
এটাও দেখো 26% পর্যন্ত গেছে, এবং এটা দেখো মজার ব্যাপার হচ্ছে এটা কাজ কিন্তু অনেক পরে শুরু হয়েছে, দেখো 2010-এরও পরে। গত 10 বছরে, 10 বা 7-8 বছরে বেশ বেশ ইমপ্রুভ করছে। কাজে এদের পারফরমেন্স দেখো বেশ বাড়ছে কিন্তু। হ্যাঁ, তারপরে এই যে এটা, হ্যাঁ, পেরোস্কাই ট্যান্ডেম তৈরি করা মানে হচ্ছে স্ট্যাক তৈরি করা, হ্যাঁ, এই যে পেরোস্কাই সিআইজিএস স্ট্যাক, হ্যাঁ, এগুলো বিভিন্ন ধরনের স্ট্যাক এই যে তৈরি করতে থাকো। এটা হচ্ছে এই যে পেরোস্কাই সিআইজিএস স্ট্যাক, এটাও কিন্তু 25% মতো আছে। কাজে এগুলা বিভিন্নটা দেখো পারফরমেন্স এই যে বিভিন্ন ভাবে করে, হ্যাঁ, সিঙ্গেল ডিভাইস, মাল্টিপল ডিভাইস, হ্যাঁ, বিভিন্ন ভাবে ইমপ্রুভ করার চেষ্টা করা হচ্ছে। কাজে এগুলা নিয়ে ওই এমার্জিং গুলা, তারপরে আরো আছে ডাই সিনথেসাইজড, হ্যাঁ, এটাও খুব পপুলার। মানে এটাতে ভালো, এটা খুব কস্ট ইফেক্টিভ, মানে খুবই সস্তা বলতে পারো। এটা যে বিভিন্ন ধরনের ডাই থেকে করে। ডাই মানে হচ্ছে ধরো ওই যে ন্যাচারাল ডাই, যেগুলা ন্যাচারাল ডাই মানে হচ্ছে যে আমরা কালার পাই না, যেমন এই যে আমাদের ধরো লাল শাক, হ্যাঁ, লাল শাক, এটা থেকে লাল রঙের ডাই পাওয়া যায়। হ্যাঁ, এটা তুমি যদি পেস্ট করো, ওই যে ইয়েটা পাও, সেটাকে তুমি যদি প্রসেস করে একটু একটা লেয়ার হিসেবে তৈরি করতে পারো, এটাও ইয়ের মতো কাজ করে, মানে লাইট অ্যাবজর্বার হিসেবে কাজ করে। এরকম আরো এই টাইপের আরো বিভিন্ন ন্যাচারাল যে আমাদের প্ল্যান্টস থেকে বা বিভিন্ন ফল টল থেকে, ফল ফুল থেকে যেগুলো পাই, সেগুলা থেকে আমরা এরকম ডাই, ন্যাচারাল ডাই পাই, সেটাকে সিনথেসাইজ করে আমরা সোলার সেল তৈরি করতে পারি। কাজে এগুলা খুবই সস্তা, তোমার সোর্সও চিপ এবং টেকনোলজিও চিপ এবং ইজি করা যায়। কাজে এগুলো নিয়ে মানুষ কাজ করে। হ্যাঁ, বাট এগুলার আবার পারফরমেন্স আবার অত ভালো না। এই যে দেখো, এই যে এটা তো ডাইসেন্সাইজড, ওই যে এগুলা, এই যে এগুলা, হ্যাঁ, এগুলা কাজ করতেছিল। এগুলার এই যে 12% মতো ধরো আছে মোটামুটি। হ্যাঁ, আবার দেখো ওই যে কি বলে, এই যে অর্গানিক সোলার সেলও আছে, অর্গানিক সেল, হ্যাঁ, বিভিন্ন টাইপ অর্গানিক সেল আছে যে এগুলা অর্গানিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করে। তারপরে দেখো ওই যে কোয়ান্টাম ডট সেলস, কোয়ান্টাম ডট স্ট্রাকচার ইউজ করে ভিতরে। এগুলা ওই যে এখানে এই যে এগুলা পার্সোনাল ভালো এই যে এই পর্যন্ত। কাজে বিভিন্ন ধরনের এইগুলো, এই গ্রুপটা দেখো, এই গ্রুপটা হয়তো নিচের দিকে আছে এফিসিয়েন্সি, বাট এগুলো নিয়ে কাজ হচ্ছে প্রচুর, এবং রিসেন্টলি কাজগুলো বেশি হচ্ছে। কাজে এইগুলা এই যে ইমার্জিং, তারপরে থিন ফিল্ম রিসার্চের কাজের জন্য এইগুলা যথেষ্ট কি বলবো অ্যাট্রাকটিভ, হ্যাঁ, অ্যাট্রাকটিভ ফিল্ড আর কি রিসার্চের জন্য, সোলার সেল রিসার্চের জন্য। এবং এগুলাতে আমরা ধরি যে কনসিডার করি যে এগুলার ফিউচার ভালো, হাই পোটেনশিয়াল আছে এগুলাতে। সেই জন্য এগুলা নিয়ে কাজ করি। তবে এগুলার যে কমার্শিয়াল অ্যাপ্লিকেশনটা একটু ডিফিকাল্ট এখনো, এই জন্য যে এগুলার সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে ডিউরেবিলিটি কম। ডিউরেবিলিটি কম মানে এগুলা খুব দ্রুত, অনেক সময় দ্রুত ইয়ে হয়ে যায়, ডিগ্রেড করে। যেমন পেরোস্কাইট সেল বললাম যেগুলো, হ্যাঁ, তারপরে ডাই সিনথেসাইজ সেল, এগুলা এনভায়রনমেন্টের মধ্যে আসলে, তোমার নর্মাল এনভায়রনমেন্টে গেলে এটা খুব দ্রুত এদের পারফরমেন্স ডিগ্রেড করে ফেলে। পার্সেন্টেজ খুব দ্রুত কমে যায়, এফিসিয়েন্সি। কাজে এই জন্য এগুলা নিয়ে এখনো লোকজন কাজ করতেছে, হ্যাঁ, সায়েন্টিস্টরা কাজ করতেছে যে কত আমরা এটা ইয়েটা এফিসিয়েন্সি ইয়ে করে রাখতে পারি, যে আমার নর্মাল এনভায়রনমেন্টে যাতে কাজ করলেও, হ্যাঁ, ইউজ করলেও যাতে এদের পারফরমেন্স ডিগ্রেড না করে। কারণ আমরা সোলার প্যানেল বসাই হচ্ছে লম্বা সময় ধরে, আমরা এটা থেকে পাওয়ার স্টার্ট করবো, তাই না, সেই কারণে। কাজে এইগুলা স্টিল মানে সোলার সেল বা পিভি টেকনোলজি স্টিল মানে ডেভেলপিং, স্টিল ডেভেলপিং। কারণ কি এটা নিডটা কেন স্টিল ডেভেলপিং, এটা নিডটা কিন্তু পরে আসছে। তোমার পাওয়ার আমরা যখন আগে, হ্যাঁ, তুমি 50-60 বছর আগের কথা চিন্তা করো, তখন আমাদের আদার টেকনোলজি গুলো অ্যাভেলেবল ছিল, যেমন নর্মাল ফুয়েল বেসড, যেটা থেকে আমরা পাওয়ার তৈরি করি, প্রডিউস করি। যেমন হচ্ছে তোমার কোল বেসড, হ্যাঁ, অয়েল বেসড, হ্যাঁ, গ্যাস বেসড যে পাওয়ার ইয়েগুলো আছে, জেনারেশন টেকনিক গুলা, সেগুলা ফসিল ফুয়েল যেগুলো আর কি, হ্যাঁ, সেগুলা আমাদের সস্তায়, এগুলো তো খুব কস্টলি না, তো কাজে সস্তায় তুমি পাওয়ার জেনারেট করতে পারো। কিন্তু এখন আমরা এই যে চিন্তা করতেছি যে সমস্যা হচ্ছে যে এগুলা, একটা হচ্ছে কন্টিনিউয়াসলি এরা ইয়ে করে, যেহেতু ফুয়েল বার্ন হয়, কাজে কন্টিনিউয়াসলি এরা এনভায়রনমেন্টকে পলিউট করে, সেটা একটা কনসার্ন। আরেকটা হচ্ছে, হ্যাঁ, এগুলাও একসময় শেষ হবে, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। হ্যাঁ, এই যে বাংলাদেশে দেখো গ্যাসটা কয় বছর, ধরো 20 বছরের মধ্যে গ্যাসটা কমে আসতেছে, তাই না, আমরা গ্যাসের দাম বাড়া দিচ্ছি, তারপরে গ্যাস আমার বাইরে থেকে এখন ওই যে পাইপলাইন বসেছে গ্যাস কেনার জন্য, তার মানে কি আমাদের নিজেদের গ্যাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এরকম একই ব্যাপার, এই সবই ফসিল ফুয়েল তৈরি হতে কিন্তু অনেক মিলিয়নস অফ ইয়ার্স লাগে। কাজে এখন যেগুলো অলরেডি আছে সেটা কিন্তু শেষ হয়ে গেলে নতুন যে ফসিল ফুয়েল তৈরি হবে এটা অনেক সময় লাগবে। কাজে আমরা যেই হারে খরচ করতেছি, হ্যাঁ, ফসিল ফুয়েল ইউজ করে ফেলতেছি, সেটা শেষ যদি হয়ে যায় তখন তুমি কোথায় যাবা?
যেমন আরেকটা সোর্স ছিল নিউক্লিয়ার এনার্জি, ওইটাও একটা ভালো সোর্স ছিল এবং একসময় এটা খুব পপুলার ছিল, বিভিন্ন ডেভেলপ কান্ট্রি সবাই নিউক্লিয়ার রিঅ্যাক্টর ইউজ করতো। হ্যাঁ, আমি নিউক্লিয়ার বমের কথা বলতেছি না, নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কথা বলছি, যেখানে আমরা এনার্জি প্রডিউস করি। তো নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে যখন তুমি এনার্জি প্রডিউস করো, দ্যাট ইজ অলসো অ্যাকচুয়ালি এ ক্লিন এনার্জি, মানে এটা কন্টিনিউয়াসলি পলিউট করে না। যদি তুমি নিউক্লিয়ার ওয়েস্ট ম্যাটেরিয়ালটাকে ঠিক মতো ইয়ে করতে পারো, কি বলবো, ম্যানেজমেন্ট করতে পারো, যেটাকে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট, নিউক্লিয়ার ওয়েস্ট ম্যানেজমেন্ট বলি। হ্যাঁ, যে তুমি ওটাকে মাটির নিচে বা যেভাবে হোক কন্টেইনার করে, যেভাবে মানে এটা যাতে এক্সপোজ না হয়, সেভাবে যদি তুমি মেনটেন করতে পারো, তাহলে ইট ইস এ ক্লিন এনার্জি। কারণ এটা ধোঁয়া তৈরি করে না, খামোখাতে এটা বার্ন হচ্ছে না। বার্ন হচ্ছে না মানে মানে হচ্ছে তোমার এই যে গ্যাস পুড়লে বা কোল পুড়লে, হ্যাঁ, কয়লা পুড়লে যে বার্ন হয়, এনভায়রনমেন্টে সরাসরি কার্বন ডাইঅক্সাইড চলে যায়, এরকম ব্যাপার নাই। কারণ এটাও এক ধরনের ক্লিন এনার্জি। বাট আজকাল কেন আমরা এটা প্রেফার করি না বা আমরা চেষ্টা করি অ্যাভয়েড করতে, কারণ হচ্ছে এটাতে অলওয়েজ দ্যার ইজ এ রিস্ক। হ্যাঁ, কোন একটা কিছু রিস্ক, আসলে সবকিছুর মধ্যে রিস্ক আছে। তোমার প্যানেল আছে, হ্যাঁ, তুমি বাসার ছাদে প্যানেল বসে আছো, তোমার হঠাৎ করে প্যানেলটা ভেঙে গেল বা কিছু হলো, এটাও রিস্ক। অফকোর্স কোনো কিছু রিস্ক ফ্রি, 100% রিস্ক ফ্রি না। কিন্তু তোমাকে চিন্তা করতে হবে কোন একটা জিনিস নষ্ট হলে সেটা আমার ক্ষতি করতেছে কিনা। যদি শুধু তোমার পয়সা নষ্ট হয়, ইট ইজ অ্যাকসেপ্টেবল, যে তোমার ঠিক আছে এত এত হাজার টাকা, এত লাখ টাকা আমার নষ্ট হয়ে গেল, এটা অ্যাকসেপ্টেবল। কিন্তু যদি এটা তোমার সরাসরি তোমার হেলথের উপর এফেক্ট করে, সেটা আনএক্সেপ্টেবল, তাই না? যে আমি মারা যেতে পারি, আমি আমার কোনো এমন কিছু হতে পারে যে আমি লম্বা সময়ের জন্য আমি অসুস্থ হয়ে গেলাম, হ্যাঁ, বা বাই জেনারেশন, মানে জেনারেশন টু জেনারেশন এটা এফেক্ট থাকবে, এরকম যদি হয়, সেটা খুবই রিস্কি এই হিসাবে। তখন আমরা এটাকে ওই টেকনোলজি ইউজ করতে চাই না। নিউক্লিয়ারের ব্যাপার হচ্ছে, দো ইট ইজ ইন জেনারেল মানে ক্লিন একটা টেকনোলজি, বাট এটা রিস্ক থাকে যদি কোনো কারণে, যদি অ্যাক্সিডেন্ট, যে কোনো অ্যাক্সিডেন্টের জন্য যদি হয় যে এটা এক্সপোজ হয়ে যায় বাইরে, হ্যাঁ, তাহলে রেডিয়েশন যদি বাইরে চলে যায়, ইট ক্যান হার্ম আস ইন ডিফারেন্ট ওয়েজ, তাই না? সরাসরি হার্ম করতে পারে, আবার লং টার্মের জন্য হার্ম করবে। লং টার্ম এটা থেকে যায়, এটা সরাসরি কন্টেন্ট করাটা ডিফিকাল্ট, মানে খুব কম সময়ের মধ্যে। হ্যাঁ, এটা অনেক নেচারলি আস্তে আস্তে হয়, কিন্তু অনেক বছর লাগে। হ্যাঁ, এবং আশেপাশে বড় একটা এলাকায় এটা এফেক্ট করে মানুষের উপর, তোমার ওই পশু পাখির উপর, তারপর আমাদের যে খাবার কৃষি, মানে এগ্রিকালচার যে ফুড টুড আছে এগুলোর উপর। কাজে এগুলো লম্বা একটা ব্যাপার। তোমরা জানো যে যেমন সবচেয়ে বড় ইয়েটা ছিল যে ইয়েতে চেরনোবিলে, তাই না? রাশিয়ার চেরনোবিলে, সোভিয়েত ইউনিয়নের আর কি, চেরনোবিল যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওইটার এফেক্ট কিন্তু অনেক দিন ছিল। ইভেন আমাদের এখানে পর্যন্ত এফেক্টটা ছিল। হ্যাঁ, আমাদের সময় আমরা তো তখন ছিলাম, তো যেটা 80s 84 বা 85 ওই সময়ের দিকে, 80s এর দিকে আর কি। তো ওই সময় আমি তখন হলো স্কুলে পড়তাম। কাজে ওই সময় আমরা দেখতাম যে ওই তখন ইয়ে ছিল যে এই যে আমাদের বাংলাদেশ পর্যন্ত রেডিয়েশন তো আর আসে নাই, কিন্তু ইয়ে করা হইতো যে যেগুলো বাংলাদেশের চিন্তা করতো যে ওই যে তখন আমাদের এখানে পপুলার ছিল যে দুধের কৌটা, হ্যাঁ, যে ওই যে ডানো ছিল, রেড কাউ ছিল, এবং দুধের কৌটা খুব পপুলার ছিল এখানে। এখন তো ধরো বিভিন্ন রকম সোর্স আছে, এখন এই যে মিল্কটা বা ইয়ে টিয়া কি বলে লিকুইড মিল্ক লোকালি অনেক প্রডিউস করি আমরা। তখন কিন্তু লোকালি অতটা মানে ওই ইয়ে ছিল না, মিল্ক প্রোডাকশন বা ডেইরি প্রোডাকশন যেটা, হ্যাঁ, এটা অতটা পপুলার ছিল না। তখন সাধারণত এই গুঁড়া দুধ আমদানি করতো, ইম্পোর্ট করতো। তো ওই যে যেখান থেকে ইম্পোর্টেড হতো, তখন একটা বেশ তখন কনসার্ন ছিল যে এই যে দিক থেকে আসে ওইখানকার ঘাস, যে এলাকা তুমি গরু থেকে ইয়ে নিচ্ছ, ডেইরি থেকে এই যে পাউডার মিলটা আনতেছো, ওইখানকার গরু কোথায় ঘাস খাচ্ছে, এই ঘাসেও বেসিক্যালি তোমার ওই রেডিয়েশন যদি থাকে, ওই মানে এলাকায় থাকে, তাহলে ওই ঘাসও এফেক্টেড হবে। এবং ঘাস যদি এফেক্টেড হয়, তাহলে যে গরু খাচ্ছে সেটাও এফেক্টেড হবে। এবং তার ফলে ওখান থেকে মিল্ক তৈরি করলে পাউডার মিল্ক আসে, এই যে আমরা যদি এখন খাই, তাহলে আমরা এফেক্টেড হবো, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, কাজে এগুলা খুব লং টার্ম একটা ইস্যু। সেই জন্য চেষ্টা করা হয় ইফ ইট ইজ পসিবল অ্যাভয়েড করো। এবং এই জন্য কিন্তু এখনকার ইয়েরা, যেমন জার্মানি বলছে লাস্ট যে ইয়ে হলো যে ফুকুশিমা মনে হয়, তাই না? যে জাপানে ফুকুশিমায় যে একটা অ্যাক্সিডেন্ট হলো সুনামি পরে ওদের, তো ওখানে আটকুয়াগা সুনামি একসাথে হয়েছিল যে, হ্যাঁ, ওইটার পরে এটা আরো কনসার্নটা বেড়ে গেছে যে জাপানের মতো জায়গায় যেখানে ওরা খুবই টেকনোলজিক্যালি ডেভেলপড, হ্যাঁ, ওখানেও যদি এটা কন্ট্রোল করতে না পারে কোনো সময় অ্যাক্সিডেন্টের সময়, হ্যাঁ, তাহলে এটা কিন্তু রিস্কি আসলে। এই হিসাবে যেমন জার্মানি ওদেরটা বন্ধ করে দিচ্ছে বা আর নতুন করবে না, অনেক দেশই আছে আর নতুন করে করতেছে না, ডেভেলপ করতেছে না, এগুলা এস্টাবলিশ করতেছে না নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, অনেকে শুধু মেনটেন করছে, যেগুলো আছে সেগুলো মেনটেন করে রাখতেছে। হ্যাঁ, তো এনিওয়ে,
কাজে এগুলা চিন্তা করে তোমার তো সোর্স তো মানে এনার্জি তো লাগবেই, সেই জন্য রিনিউয়েবল এনার্জিটাকে আমরা ধরি যে এটা একটা সেফ, হ্যাঁ, অ্যান্ড লং লাস্টিং একটা এনার্জি সোর্স। লং লাস্টিং যেহেতু এটার মেইন সোর্সটা হচ্ছে সান ইটসেলফ। কাজে সান থাকা মানে আমাদের, সান না থাকা মানে আমরা আমাদের এখানে লিভেবল একটা ওয়েদার থাকবে, অ্যাটমসফিয়ার থাকবে, কাজে মানুষ এখানে বাস করবে। যদি কোনো কারণে সান ডাই করে, যদি বলতে পারো যে হ্যাঁ স্টারও তো একসময় মরে যায়, হ্যাঁ ডাইং স্টার আছে, কাজে তখন কিন্তু বেসিক্যালি আমরা এই প্ল্যানেটে থাকতে পারবো না, এই আর্থে থাকতে পারবো না, তাই না? সান যদি মরে যায়, সান যদি আর এনার্জি প্রডিউস না করে বা কমে যায় সিগনিফিকেন্টলি, তাহলে হয়তো দেখবে এখানে আর থাকার বাসযোগ্য হবে না, আমাদের চলে যেতে হবে কোথাও, তাই না? কাজে তখন আর ওইটার চিন্তা করার কিছু নাই। কাজে যতদিন আমরা আছি, মানুষ আছে, ততদিন তার মানে আমি ধরে নিচ্ছি সান আছে এবং সান সাফিসিয়েন্ট এনার্জি এখানে দিতে থাকবে, রেডিয়েট করতে থাকবে। কাজে ওই এনার্জিটা ইউজ করে আমরা যদি আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ারটা প্রডিউস করতে পারি, সেটা তার মানে কি আমাদের এনর্মাস আনলিমিটেড এনার্জি সোর্স আছে, এটা ধরে নিতে পারি আমরা। সেই হিসাবে রিনিউয়েবল এনার্জিটা পপুলার হয়েছে এবং রিসেন্টলি এটা নিয়ে বেশি কাজ হচ্ছে, কারণ সব দেশই চাচ্ছে যে তাদের একটা বড় অংশ খরচ কমানোর জন্য, পলিউশন কমানোর জন্য, হ্যাঁ, অন্যান্য ফসিল ফুয়েল এবং নিউক্লিয়ার থেকে মানে ডিপেন্ডেন্সি কমানোর জন্য রিনিউয়েবল এটা ডেভেলপ করতে যাচ্ছে। এবং কস্ট ডেভেলপ করা মানে কি, বেসিক্যালি কস্টটাকে যতটা কমানো যায়, হ্যাঁ, আমাদের খুব হাই কস্টে তো আমরা এনার্জি ইউজ করতে চাই না, তাই না? এইটা একটা বড় ইস্যু। সেজন্য এখন আমাদের প্রচুর রিসার্চ হচ্ছে এই রিনিউয়েবল এনার্জি বা সোলার সেলে। স্যার একটা প্রশ্ন ছিল। বলো বলো নন্দা বলো। স্যার রিনিউয়েবল এনার্জি তো কন্টিনিউয়াস না, মানে দিনের বেলা যদি আমরা সোলার প্যানেল বসাই তাহলে দিনের বেলা হয়তো এনার্জিটা পাবো কিন্তু রাত্রে পাবো না, তাহলে এরকম সোর্স তো এর উপর বিশ্বাস করে থাকা তো কঠিন ব্যাপার হয়ে যাবে। যদি ধরেন অন্যান্য সোর্স গুলো একদম অফ হয়ে যায় তাহলে তো এটা দিয়ে চালানো কঠিন হবে, এটা বলতে চাচ্ছি। হ্যাঁ, কিন্তু ওই যে তুমি তো শিওর যে আবার পরের দিন আসতেছে, তাই না? সন্ধ্যা 6টায় সূর্য ডুবে গেছে, কিন্তু পরের দিন ভোর 6টায় তো আবার সূর্য উঠবে, এটা তো শিওর আমরা। হ্যাঁ, এবং এই যে রাত্রের যে 12 ঘন্টা, ধরো 10-12 ঘন্টা যখন তুমি পাচ্ছ না, তাহলে তুমি ওটাকে স্টোর করো। আমরা কিন্তু সেটাই করি, যে স্টোর করি মানে হচ্ছে সাধারণত তুমি যদি স্ট্যান্ড অ্যালোন সিস্টেম ইউজ করো, ধরো তুমি বাসায় কিনলা তোমার বাসার জন্য, হ্যাঁ, তখন কিন্তু তুমি কি করবা, তুমি কিন্তু সাথে ব্যাটারি রাখবা। ব্যাটারি রাখলে তুমি দিনেরটা যেটা প্রডিউস করলা পুরাটা আমরা সাধারণত পুরাটা ইউজ করে ফেলি না এবং আমাদের ইউজের প্যাটার্নটা যে রাত্রে কিন্তু একটা বড় অংশ আছে। যদি ইন্ডাস্ট্রি কথা না বলো, বাসায় ইউজ করাটা কিন্তু রাত্রে বেশি, কারণ লাইট একটা বড় ইস্যু আমাদের, তাই না? কাজে তুমি যদি দিনে তৈরি করে ওইটাকে ব্যাটারিতে রেখে দিতে পারো, চার্জ করে রেখে দিতে পারো, রাত্রে যখন থাকলো না সান, তখন তুমি ইউজ করতে পারলা। রাত্রে ইউজ করে ফেলো, আবার পরের দিন সকাল থেকে আবার চার্জ করা, মানে আবার প্রডিউস করা শুরু করো এবং তখন আবার ব্যাটারি চার্জ হবে। আমরা নরমালি কিন্তু এইভাবে করি। ওটা পরের দিন বৃষ্টি হলে কি হবে? হ্যাঁ, পরের দিন ঝড় বৃষ্টি হলে কি হবে? ওই ঝড় বৃষ্টির সময় তুমি ধরে নিবা যে ঝড় বৃষ্টির সময় তোমার কয়েকদিন, ধরো আমাদের এখানে হয় যে ওভারকাস্ট থাকে, ধরো ঝড় বৃষ্টি হচ্ছে বা অথবা 3-4 দিন ধরে মেঘলা আকাশ। হ্যাঁ, এখন মেঘলা আকাশ যখন থাকবে তখন তুমি কি করবে, ধরো 3 দিন 4 দিন তুমি যদি তোমার এটার জন্য তোমার কি লাগবে, তোমার যে এলাকায় তুমি বসাবা সেটার ওয়েদার প্যাটার্নটা তোমার জানা থাকতে হবে যে কেমন। তোমার কি 2-3 মাস ধরে একদম থাকে, মানে ওভারকাস্ট থাকে, নাকি কয়েকদিন থাকে? যদি আমি মনে করি যে না আমার এলাকায় ধরো দেখা যায় যে অনেক সময়, হ্যাঁ, বর্ষাকালে বা কোনো সময় 3-4 দিনও দেখা যায় আলো থাকে না, মানে সূর্যের আলো সরাসরি আসে না, হ্যাঁ, তখন তাহলে আমাকে এভাবে ডিজাইন করতে হবে সিস্টেম যে ঠিক আছে, আমি ব্যাটারি সংখ্যা যদি বাড়ায় দেই, ডিজাইনের মধ্যে ব্যাটারি যদি বাড়ায় দেই, তাহলে কি হবে, আমার 3-4 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে। এটা তোমার চয়েস। তুমি যদি মনে করো যে ব্যাটারি বাড়ায় দিলে আমার কস্ট বেড়ে যাচ্ছে প্রজেক্টের, হ্যাঁ, তাহলে হয়তো আমি ঠিক আছে ব্যাটারি কমাই দিলাম, সেক্ষেত্রে আমার রিস্ক থাকবে যে 2 দিন হয়তো আমি আলো পাবো না, আমার ব্যাটারি শেষ হয়ে যাবে, তারপর আমি 2-1 দিন হয়তো নাও পেতে পারি। বাট এইটা কোথায়, এটা দেখো তুমি মানে সবসময় যে রেগুলার বেসিস হবে তা না, কখনো কখনো এরকম হতে পারে, ওই রিস্কটাকে নিয়েই তুমি ডিজাইন করবা। এখন ব্যাপার হচ্ছে যদি তুমি বলো যে না স্যার আমার এলাকায় কিন্তু স্যার বেশিরভাগ সময় দেখা যায় মাসের ওই বর্ষাকালে 3-4 মাস একদম দেখা যায় বেশিরভাগ সময় 50% সময় ঝড় বৃষ্টি হয় বা মেঘে ঢাকা থাকে, আলো আসে না, তাহলে ওখানে পিভি বসাবো না আমি। ব্যাপারটা খেয়াল করো, এটা হলো তোমার ডিপেন্ড করে তোমার ইয়ের উপর কোন জায়গায়, যে পিভি যদি আমার না চলে, হ্যাঁ, ওই জায়গায় ওই এলাকা আমি বললাম যে পিভির জন্য ভালো না,
হ্যাঁ, যে না আমি তো আসলে বেশিরভাগ সময় এটা ইউজই করতে পারতেছি না, আমি এত টাকা দিয়ে একটা ইনস্ট্রুমেন্ট বসাবো, হ্যাঁ সিস্টেম বসাবো, আমি ইউজই করতে পারি না বেশিরভাগ সময় বছরে, তাহলে কিন্তু আমি ওখানে বসাবো না অবশ্যই। তখন আমি কি করব, আমি অল্টারনেট সোর্সে যাব। যেমন আরেকটা আছে উইন্ড। উইন্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের ইয়ের ব্যাপার নাই, ওই দিন রাতের ব্যাপার নাই, রাত্রেও কিন্তু উইন্ড থাকে এবং রাত্রে কিন্তু উইন্ড ওইখান থেকে তুমি প্রডিউস করতে পারো। কাজেই এটা তোমার অল্টারনেটের মধ্যে তুমি যাবা যে কোনটা আমার এলাকার জন্য ভালো, যে আমার এলাকায় সোলার ভালো নাকি উইন্ড ভালো। যদি সোলার ভালো হয় ফাইন বসাও, উইন্ড ভালো হলে উইন্ড বসাতে পারো। কাজেই আবার কোন জায়গায় আমাদের দেশে যেমন যে বায়োম্যাস বা বায়োগ্যাস, হ্যাঁ এটারও আমরা ধরে নিই যে ইফেক্টটা ইয়ে ভালো হবে, যেহেতু আমাদের মানুষ প্রচুর, আমাদের কি বলে পশু মানে এই যে গরু ছাগল পালে বিশেষ করে ইয়ের দিকে গ্রামের দিকে, হ্যাঁ এগুলা থেকে তুমি ওয়েস্ট পাবা। আবার শহরেও আছে আমাদের যে কিচেন ওয়েস্ট, বা আমাদের শহরে তো মানুষ বেশি, তো কাজে এখানে কিচেন ওয়েস্টও তৈরি হয় প্রচুর, হ্যাঁ হিউম্যান ওয়েস্ট আছে, এগুলাও আবার ইউজ করা যেতে পারে। কাজেই তোমার বিভিন্ন মানে ইয়ে আছে, সোর্স কিন্তু অ্যাভেলেবল আছে, কোথায় কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে তোমাকে খুঁজতে হবে। মানে আমরা বলবো না যে সোলার ইজ সোলার, মানে সোলার ইজ দ্য বেস্ট, হ্যাঁ বা উইন্ড ইজ দ্য বেস্ট, এইটা আমরা বলবো না, কারণ এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। কোন এলাকার জন্য এটা বেস্ট, কোন এলাকার জন্য এটা হয়তো ভায়াবল না। তোমাকে এটা কনসিডার করতে হবে। সেজন্য প্রজেক্ট নেওয়ার সময় এটা আমরা সাধারণত ইভালুয়েশন করি যে এটা কি আসলে আমাকে ফাইন্যান্সিয়ালি ফ্রুটফুল হবে কিনা, যে এটা আসলে কতটা আমার পাওয়ার কতদিন দিতে পারবে, যে পরিমাণ পাওয়ার বা এনার্জি চাচ্ছি সেই এনার্জি সে দিতে পারে কিনা, সেটার জন্য আমার কি পরিমাণ ইয়ে লাগবে, তোমার পাওয়ার কি বলে সোলার প্যানেল লাগবে, তার খরচ কত হবে। আবার শুধু তোমার টাকা আছে আর তুমি কিনে বসাই দিবা সেটা করলে হবে না, তোমার জায়গা আছে কিনা। সোলার প্যানেলের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ইট টেকস এ লট, মানে হিউজ অ্যামাউন্ট অফ মানে কি বলবো এরিয়া, তাই না? সোলার প্যানেল কিন্তু বসাতে তুমি একতলা সোলার প্যানেল বসাতে পারবে না, তোমাকে বসাতে হবে সব একভাবে। হ্যাঁ, যেমন তুমি যদি বাসার ছাদে বসালে তো অল্প, তুমি যদি বড় প্ল্যান করতে চাও তাহলে যেটা ব্যাপার তোমাকে জমির মধ্যে বসাতে হবে। এখন বাংলাদেশে এইটা একটা চ্যালেঞ্জ এই কারণে যে আমাদের দেশে কিন্তু খোলা জমি, হ্যাঁ আনইউজ জমি কম, মানে আমরা যেখানে বাড়িঘর নাই সেসব জায়গায় সাধারণত দেখবা যে কৃষি কাজ করি আমরা, কিন্তু অনেক দেশে আছে যে খোলা পড়ে আছে। হ্যাঁ, যেমন ইন্ডিয়াতে, আমাদের পাশে যদি চিন্তা করো তুমি, ইন্ডিয়া বিরাট কান্ট্রি, ওদের মানুষও বেশি, বাট স্টিল ওদের অনেক এলাকা আছে যে ওদের মরুভূমিও আছে। বা ওই যে ধরো ওই যে ইয়ের দিকে ধরো ওই যে রাজস্থান বা কিছু এলাকা আছে খুব কি বলবো খুব মানে হার্শ এরিয়া, যে ওখানে ধরো ওই যে খরা টরা বেশি, হ্যাঁ নেচার ওদের নদী ওদিকে কম আছে, হ্যাঁ ফলে কৃষিকাজ ওরা খুব বেশি এগ্রিকালচার খুব বেশি করতে পারে না। তা যেখানে এগ্রিকালচার ভালো হয় না, হ্যাঁ সেখানে কিন্তু তোমার ল্যান্ড পড়ে থাকে, ওই রকম বড় ল্যান্ডে তুমি ইচ্ছা করলে বসাতে পারো, তখন কিন্তু এটা খুব ফিজিবল হয়। কাজে বিভিন্ন ক্রাইটেরিয়া তোমাকে কনসিডার করতে হবে। এগুলা যেগুলো আমরা বলতেছি সেগুলো হচ্ছে তোমার ওভারঅল বিভিন্ন পসিবিলিটি, কোনটা তোমার সাথে ম্যাচ করে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। যেমন উইন্ড, তুমি খুব শহরের মধ্যে যেখানে বড় বড় বিল্ডিং টিল্ডিং আছে, হ্যাঁ সেখানে উইন্ড খুব বেশি ভালো কাজ করে না, কারণ উইন্ডের জন্য তোমার একটু খোলা জায়গা দরকার, যেখানে মানে সরি উইন্ডের স্পিডটা ভালো হবে, কন্টিনিউয়াস আমি উইন্ড ফ্লো পাচ্ছি। সেই জন্য আমরা অনেক সময় যেমন উইন্ডের একটা ভালো অপশন হচ্ছে যে আমরা বলি যে অফশোর। অফশোর মানে হচ্ছে সাগরের উপর টারবাইন আছে, তোমরা যদি গুগলে সার্চ দাও দেখবা যে ছবি পাবা বেশ, হ্যাঁ সাগরের মধ্যে টারবাইন বসাই দিছে। কাজে ওখানে কি, ওখানে এখন খোলা, হ্যাঁ এবং তুমি কোনো ল্যান্ড ইউজ করতেছো কিছু না, তোমার নষ্ট হচ্ছে না, কিন্তু মেইনটেনেন্সটা একটু কস্টলি, হ্যাঁ বা ট্রিকি, বা ইনস্টলমেন্টটা একটু ট্রিকি, অত ইজি না। হ্যাঁ সাগরের মধ্যে বসাতে হবে তোমার, কাজে কিন্তু বসাতে পারলে তোমার কিন্তু ভালো একটা এনার্জি সোর্স হিসেবে কাজ করবে। কাজে এটা ডিপেন্ড করে তোমার কি রকম পরিবেশ, তোমার কি ধরনের এনার্জি সোর্স বেশি আছে, হ্যাঁ সেটার উপর ডিপেন্ড করে। আর যদি তুমি মনে করো যে না আমার এই এলাকায় কোনোটাই ভালো না, ওকে তাহলে তোমার সম্ভব না, তুমি তাহলে ওখানে বসাবা না, তুমি তাহলে জেনারেটর ইউজ করবা হয়তো। হ্যাঁ, আবার আরেকটা ব্যাপার আছে যে আমরা এখন যেটা করি সেটা কিন্তু আমাদের ওই কনসেপ্ট এখন শুধু না, আগে ছিল যে কনসেপ্টটা ছিল যে শুধু এক একটা বাসার জন্য বা ছোট্ট এলাকার জন্য আমরা প্যানেল বসাবো, সোলার প্যানেল বসাবো। এখন আমরা কিন্তু আরেকটা কনসেপ্ট যেটা চলে আসছে সেটা হচ্ছে গ্রিড টাইড। গ্রিড টাইড মানে হচ্ছে গ্রিডে সাপ্লাই দেওয়া। তার মানে এই যে ধরো ইয়েতে যে কোন একটা এলাকায়, হ্যাঁ যে যেখানে আমার ধরো প্রচুর জমি আছে, হ্যাঁ
মানে কি বলে এটাকে যে এগুলিকে আমরা ওখানে ইয়ে করি না, ফসল ফলাই না, এরকম ধরো জমি আছে, হ্যাঁ, সেখানে যদি পড়ে থাকে তা গভর্নমেন্ট কি করতে পারে, এখানে ধরো গভর্নমেন্টের পক্ষ থেকে অথবা প্রাইভেট সেক্টর থেকে এখানে কি করতে পারে যে ইনভেস্ট করে যেখানে প্যানেল বসাবো, আমরা 100 মেগাওয়াটের প্যানেল বসাবো, তাহলে বসায় ওইটা সরাসরি কোনো বাড়িতে দিবে না কানেকশন, এটা দিবে হচ্ছে গ্রিডে। গ্রিডে দিলে হবে কি, গ্রিডে দিলে ওইটা গ্রিডে চলে যাবে। নর্মালি যেমন একটা পাওয়ার স্টেশন থেকে কি করে, গ্রিডেই তো সাপ্লাই দেয়, গ্রিড থেকে না আমরা বিভিন্ন এলাকায় পরে নিয়ে নেই, হ্যাঁ, ডিস্ট্রিবিউট করে দেয়। সেরকম ওই তুমি একটা জায়গায় জেনারেট করে গ্রিডে পাঠিয়ে দিবা, গ্রিড থেকে অন্যরা নিয়ে নিচ্ছে, সবাই নিয়ে নিচ্ছে, তার মানে তোমার কি ন্যাশনাল গ্রিডের সাথে কানেক্টেড হয়ে গেল। কাজে এটাও একটা ওয়ে, হ্যাঁ। কাজে যেখানে তোমার ফিজিবল, যেটা সোলার হোক, উইন্ড হোক, হাইড্রো কিন্তু আমরা রিনিউয়েবলের মধ্যে ফেলাই। কাজে ওইগুলা হাইড্রো যেমন আমরা ইউজ করি কাপ্তাইতে, তাই না, কাপ্তাইতে হাইড্রো আছে, তো কাপ্তাই যেমন 230 মেগাবাইট বললাম, সরি, 230 মেগাওয়াট, হ্যাঁ, 230 মোস্ট প্রবাবলি 230 মেগাওয়াট ওরা তৈরি করে, যেটা এখনকার যুগে কম, কিন্তু একসময় আমাদের হাইড্রোটা কিন্তু মেইন একটা সোর্স ছিল, সেই অনেক আগে, যখন হাইড্রো তো তৈরি করছে কখন, বাংলাদেশ হওয়ার পরপরই মনে হয়, হ্যাঁ, 70s এর দিকে আর কি, কথা আমার খেয়াল নেই ঠিক এক্স্যাক্টলি, 80s এর আগে হবে আর কি মনে হয়, হ্যাঁ। কাজী ওই সময় যে তৈরি করছে, তাহলে ওই সময় কিন্তু আমাদের এমনিতে প্রোডাকশন কম ছিল, চাহিদাও কম ছিল, বাট প্রোডাকশন কম ছিল, তখন ওইটা একটা বড় অ্যামাউন্ট ছিল। তো এখন ওইটা আর বাড়ে নাই, কারণ বাংলাদেশে ওই হাইড্রোর প্রসপেক্ট খুব বেশি নাই, মানে এরকম পাহাড়ি এলাকায় নদী আছে, বড় নদী আছে, হ্যাঁ, যেখানে ওই টারবাইন ঘুরবে নদীর ফ্লোতেই, পানির ফ্লোতে, হ্যাঁ, সেটা ওরকম নাই বাংলাদেশে, ফ্ল্যাটল্যান্ড তো বেশিরভাগ, সেটা একটা ব্যাপার। আর ড্যাম তৈরি করে যেটা করা, যেটা আমরা বেসিক্যালি কাপ্তাইতে করছি, এটা মানে আসলে কৃত্রিম ড্যাম তৈরি করা। এখন ড্যাম তৈরি করলে যেটা আবার প্রবলেম, সেটা হচ্ছে তোমার জমি দখল করতে হবে, জমি লাগবে, সরকারকে জমি অ্যাকুইজিশন করতে হবে, ফলে ওখানে যারা আছে তাদেরকে আবার সরে যেতে হবে, এরকম বিভিন্ন ব্যাপার আছে, মানে সোশ্যাল ইফেক্টও আছে আর কি। কাজে ওইগুলাও খুব একটা বাংলাদেশে ফিজিবল না, সেই জন্য দেখো আর কিন্তু আমরা ওইদিকে যাইনি, তেমন একটা হাইড্রোর দিকে আমরা আগাই নেই। নেপালে খেয়াল করবা, নেপালে যদি তোমরা পেপারটা পড়ে থাকো, নেপালে ওরা মাইক্রো হাইড্রো করে, নেপালে পাহাড়ি এলাকা প্রচুর, হ্যাঁ, কাজে ওখানে ছোট ছোট নদী আছে, পাহাড়ি নদী, ওখানে ছোট ছোট প্ল্যান করে ওরা হাইড্রো, বাট অত হিউজ অ্যামাউন্টের না, ছোট ছোট, খালি সবগুলো ওরা অ্যাড করে গ্রিডে দিয়ে দিচ্ছে। কাজে এরকম, এটা হলো ডিপেন্ড করে তোমার এলাকা কেমন, তোমার কি ধরনের রিসোর্স মোর মানে তোমার সাথে ম্যাচ করবে, তোমার এনভায়রনমেন্টের সাথে, হ্যাঁ, বা তোমার সোশ্যাল ইয়ের সাথে, সোশ্যাল যে তোমার আন্ডারস্ট্যান্ডিং আছে তার সাথে, এগুলোর উপর ডিপেন্ড করে তুমি চুজ করবা। বাট দ্য থিং ইজ, তুমি লং রানে যদি চিন্তা করো, ইউ শুড কনসিডার রিনিউয়েবল এনার্জি, হ্যাঁ, যে একটা ভালো পার্সেন্টেজ যাতে আমার রিনিউয়েবল এনার্জি থেকে আসে, তার মানে আমি ফসিল ফুয়েল থেকে যাতে মানে ইয়েটা, আমার যে ডিপেন্ডেন্সিটা, এটা কমাতে পারি, হ্যাঁ। কারণ শুধু মানে অন্য কিছু বাদ দিলেও তোমার এনভায়রনমেন্ট একটা ফ্যাক্টর, তুমি যদি এনভায়রনমেন্ট দ্রুত তুমি ডিগ্রেড করাতে থাকো, এটা কিন্তু সবার জন্যই মানে লিভেবল প্লেস হিসেবে একটু ডিফিকাল্ট হয়ে যাবে, সবার জন্য, শুধু বাংলাদেশ না, মানে একটা দেশ না, আশেপাশে সবাই কিন্তু এফেক্টেড হয় এই জিনিসটাতে। আদারওয়াইজ খেয়াল করো, বড় বড় দেশগুলো কেন এগুলাতে চুক্তি সই করে রাজি হয়, কারণ ওরা জানে আরেকজন যদি এটাকে পলিউট করে বা ই করে, ওরাও এফেক্টেড হবে, সবাই এফেক্টেড হবে এটাতে। কাজে এটাতে কিছু করা নেই, তোমার বাঁচতে হলে, এটা ভাইরাসের মতো, তুমি একা বাঁচলেই হবে না, বাকিদেরও বাঁচতে হবে, তাইলে সবাই মিলে বাঁচবা, এরকম ব্যাপার, তাই না, এনভায়রনমেন্টের জিনিসটা। কাজে এই জন্য এখানে কাজ করে প্রচুর। কাজে মূল কথা হচ্ছে, ইউ শুড নো অল দ্য অপশনস এন্ড চুজ দ্য বেস্ট ফর ইউ, হ্যাঁ, তুমি একটা তোমারটার জন্য সবচেয়ে ভালো সেটা চুজ করবা, কিন্তু ইউ শুড নো দ্য অপশন, যে তোমার কি কি অপশন আছে, তাই না। যেমন বাংলাদেশের কথা বললে, সোলারের অপশনটা আমাদের ভালো বলি আমরা সবসময়, কারণ বাংলাদেশের রেডিয়েশন খারাপ না, ভালো, সোলার রেডিয়েশন কোয়াইট গুড, হ্যাঁ, বাংলাদেশ ওভারঅল। যেমন ইউরোপে অনেক জায়গায় যেমন ইয়েতে, মানে ওরা শীতকালে বেশিরভাগ সময় বৃষ্টি হয়, মেঘে ঢাকা থাকে, আমাদের যদিও গ্রীষ্ম মানে বর্ষাকালে কিছু বৃষ্টি হয়, তারপরে অত ওভারঅল পুরো বছর হিসাব করলে খুব খারাপ না, হ্যাঁ। কিন্তু আবার যেমন ইউরোপে উইন্ডের ইয়েটা খুব ভালো, হ্যাঁ, ওখানে প্রচুর উইন্ডের মানে উইন্ড মিল প্রচুর আছে, উইন্ড টারবাইন প্রচুর ইউজ করে ওরা। বাংলাদেশে আবার উইন্ড টারবাইন হয়তো অতটা সব জায়গায় ইউজ করার মতো উইন্ড নাই আমাদের। কাজে এগুলা ব্যাপার আছে যে কোনটা তোমার জন্য ভালো, তাই না, এটা ইস্যু। কাজে এনার্জি স্টোরেজ, এটা ওই যে আমরা যেটা বললাম, যেটা বললাম যে তোমার ওই যদি রাত্রে যেটা পারি না আমরা, সেটা অসুবিধা নেই, সেটা আমরা ব্যাটারি দিয়ে কভার করি, যে রাত্রে ব্যাটারি ইউজ করবো। আর যদি এই যে বললাম যে তুমি গ্রিডে, এখন যে আমরা গ্রিডে দিয়ে দিই, তো এটা একটা ভালো অপশন, গ্রিডে দিয়ে দিলে হয় কি, যে গ্রিড দিয়ে তুমি দিচ্ছ সেটা সবাই ইউজ করবে, তাহলে তোমার টোটাল ক্যাপাসিটি বেড়ে গেল, মানে দেশের ক্যাপাসিটি বেড়ে গেল আর কি। স্যার এখানেই প্রশ্নটা নিহিত স্যার, মানে
যখন গ্রিডে দেওয়া হয় তখন আমরা তো জানি যে সোলার প্যানেল থেকে যে এনার্জিটা আসে এটা ডিসি এনার্জি হিসেবে আসে এবং এটা এসি তে কনভার্ট করার প্রয়োজন পড়ে। তো এসি তে কনভার্ট করার সময় আমরা ইলেকট্রনিক সার্কিট ইউজ করে থাকি, ইলেকট্রনিক সার্কিট গুলো। তো এর মধ্যে তো ইলেকট্রনিক সার্কিট যে ইউজ করা হয় তখন এটা তো মানে স্কয়ার ওয়েভ বা আসল কথা হচ্ছে সাইনোসয়েড বিস্তৃত অবস্থায় থাকে। তাহলে এই পাওয়ার কোয়ালিটি তো বাজে হয়ে যায়। তো যদি সমস্তগুলো এরকম সোর্স হয় অর্থাৎ উইন্ড বা সোলার সেল, তখন মানে আমরা যদি ওই সোর্স গুলো কথা বাদ দেই, ধরেন থার্মাল পাওয়ার প্ল্যান্ট এরকম গুলো বাদ দেই, তখন তো বেসিক্যালি এই জায়গায় একটা সমস্যা থেকে যায়। আমি এটা জানতে চাচ্ছিলাম। রাইট। না না, এটা সমস্যা থেকে যায় না, সমস্যাই আসলে এটা নিয়ে কাজ করার আছে। যেমন ইনভার্টার, আমরা গ্রিড টাইড ইনভার্টার ইউজ করি, এইসব ইনভার্টার কিনতে পাওয়া যায়। কিন্তু যেটা গ্রিডে তুমি নর্মালি কিন্তু দেখো, তুমি ইভেন বাসায় যখন ইউজ করবা, ধরো তোমার ছাদে লাগাইছো, হ্যাঁ, প্যানেল বসাইছো, তাহলে কি ওটা কিন্তু ডিসি তৈরি করবে। এখন তোমার বাসায় যে লোড গুলা খেয়াল করো, লাইট বলো, টিউব লাইট বলো, ফ্যান বলো, হ্যাঁ, টিভি বলো, এগুলো সবই কিন্তু এসি লোড। কাজেই এখানেও তোমার ওই ইয়েতে ডিসি থেকে ইনভার্টার দিয়ে কনভার্ট করে এসিতে নিতে হবে, এটা এখানেও লাগবে। গ্রিডে এখন এটা খুব বেশি জটিল না, এখানে তুমি নর্মাল ইনভার্টার ইউজ করলেও হয় এবং তোমার ইনভার্টার পাওয়া যায়, যে সাইন ওয়েভ ইনভার্টার পাওয়া যায়, স্কোয়ার ওয়েভ ইনভার্টার পাওয়া যায়। হ্যাঁ, এখন তোমার জন্য যেটা, যেমন অনেক ক্ষেত্রে স্কোয়ার ওয়েভ ইনভার্টার একটু সস্তা, ইজিলি মানে তৈরি করা যায়, ওইটা অনেক ডিভাইসের ক্ষেত্রে ওটা কাজ করে, অসুবিধা হয় না তেমন একটা। কিন্তু তুমি যদি সাইন ওয়েভ ইনভার্টার কিনো, একটু দাম একটু বেশি হইলেও ওইটা আবার আর একটু বেটার কাজ করবে, এরকম ব্যাপার। হ্যাঁ, কাজেই বাসার জন্য তোমার মানে যেহেতু ইনভার্টার আমাদের অলরেডি আসছে, তো মানে কিনতে পারি আমরা, কাজেই তোমার সিস্টেমের সাথে ইনভার্টার তুমি কিনবা, ফলে ডিসি কে এসি করে কাজ ইউজ করতে পারলা। কিন্তু যখন তুমি গ্রিডের কথা চিন্তা করবা, গ্রিডে শুধুমাত্র ডিসি থেকে এসি করাটাই একমাত্র চ্যালেঞ্জ না, ওখানে যেটা ব্যাপার আছে, গ্রিডে তো অলরেডি তোমার একটা এসি আছে, ওইটার সাথে তুমি অ্যাড করতেছো আসলে। হ্যাঁ, এটা একটা চ্যালেঞ্জ যে গ্রিডে, কারণ কি তুমি খেয়াল করো, তোমরা যখন এসি পড়ছো, ডিসির সাথে ডিসি অ্যাড করাটা ইজিয়ার, ভোল্টেজ জাস্ট বেড়ে যায়। কিন্তু এসির সাথে এসি অ্যাড করলে তোমার ফেজের ব্যাপার চলে আসে আবার, কাজেই এই ফেজ তোমার ম্যাচ করাইতে হবে, এইটা একটা ইস্যু, অফকোর্স এটা ইস্যু। হ্যাঁ, এবং এই ইস্যুতেই মানে ওরা মানে ইয়েরা কাজ করছে, এটাকে কত ভালো, তাহলে গ্রিড টাইড ইনভার্টার, হ্যাঁ, যেটা গ্রিডের সাথে আমি কানেক্ট করবো, তার মানে ইনভার্টারের আউটপুট আর গ্রিডে কানেক্ট হবে। এখন তো আমি বাসায় ইনভার্টারের আউটপুট সরাসরি আমি লোডে দিচ্ছি, তাই না, লোডে চলে যাচ্ছে, এবং ওই সময় লোডে অন্য কোনো পাওয়ার নেই, কাজে আমার জেনারেটেড পাওয়ারটাই ওখানে, কাজে ওখানে ফেজ ম্যাচিং ট্যাচিং এর কোনো ঝামেলা নাই, একটু যদি চেঞ্জও হয়, হ্যাঁ, স্কোয়ার থাকে, তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু গ্রিডে দিলে গ্রিডে আছে পিওর সাইন ওয়েভ, আর তুমি ইনভার্টার থেকে চেঞ্জ করে দিচ্ছ হচ্ছে ওখানে একটা এসি দিচ্ছ। এখন এসিটা যদি পিওর সাইন ওয়েভ না হয়, তাহলে একটা বড় প্রবলেম, কাজে তোমাকে পিওর সাইন ওয়েভ করতে হবে। আবার শুধু ওই যে বললাম সাইন ওয়েভ করলেই হবে না, আবার ফেজ ম্যাচিং করাতে হবে, কাজে এগুলা কনসার্ন, অফকোর্স কনসার্ন, বাট দিজ আর ইলেকট্রনিক সার্কিটস, হ্যাঁ, ইলেকট্রনিক সিস্টেমস, কাজে এগুলা তুমি ইমপ্রুভ করতেই পারবা এবং করতেওছে। হ্যাঁ, করতেওছে, কাজে এগুলা করে তুমি আসলে করতে কিছু লস হবে, অফকোর্স। তুমি যখনই এটা জানো, তোমরা ইলেকট্রনিক্স স্টুডেন্ট, যে কোনো ইলেকট্রনিক সার্কিট যখন আমরা ইউজ করি, হ্যাঁ, তখন অফকোর্স কিছু লস হয়। যে লসটা কি, ওই ডিভাইস গুলা, এই সার্কিটের মধ্যে যে ডিভাইস গুলো আছে, তারা কিছু পাওয়ার কনজিউম করে, ওই পাওয়ার কনজাম্পশনটাই তোমার লস। তবে ইনভার্টারে সাধারণত লস খুব বেশি না, তুমি ইজিলি ইনভার্টার পাওয়া 95% এফিসিয়েন্সি ইনভার্টার পাওয়া যায়। কাজে তোমার লস খুব বেশি তারা বলবো না আমরা, বাট ওই গ্রিড টাইডের ক্ষেত্রে ওই ম্যাচিং করানোটা ওখানে একটু ভালো, মানে ডিফারেন্ট সার্কিট লাগে আর কি। তো সেটা অফকোর্স এটা হচ্ছে যে তোমার ওই যে বললাম যে চ্যালেঞ্জ, বাট দ্য থিং ইজ চ্যালেঞ্জ থাকবেই, তোমাকে ওভারকাম করতে হবে। যেমন তোমরা যে পড়তে আসছো, তোমরা পড়াশোনা করতেছো, এটা তো খুব সহজ জিনিস না। তোমরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, একটা কোডিং সাবজেক্টে ভর্তি হয়েছো, হ্যাঁ, এটা তো ইজি না যে তোমার মানে পড়াশোনা খুব সহজ, না পড়লেও চলে, সুন্দর পাশ করে যাবা, এরকম ব্যাপার তো না, বাট ইউ টুক দ্য চ্যালেঞ্জ, তাই না? এটাই ব্যাপার, কারণ তোমরা ভাবতেছো যে, বা আমরা জানি যে এই চ্যালেঞ্জটা তুমি যদি ওভারকাম করতে পারো, ইউ উইল গেট এ বেটার ক্যারিয়ার, ইউ উইল গেট এ গুড ক্যারিয়ার, আর তুমি একটা মানে রেসপেক্ট পাবা সোসাইটিতে বা তোমার ফ্যামিলির কাছে। এই যে তাহলে কি তুমি একটা ইন ফিউচার চিন্তা করে তুমি কঠিন কাজটা নিছো। তুমি তো পড়াশোনা নাও করতে পারতা, তুমি ইন্টারমিডিয়েট পড়ে চাকরি বাকরি করতে পারতা বা ব্যবসা ট্যাবসা করতে পারতা, কিন্তু সেক্ষেত্রে তোমার হয়তো রেপুটেশন অত ভালো হতো না সোসাইটিতে, তাই না, তোমার ফ্যামিলির কাছে। তাহলে কি তুমি বেটার অ্যাচিভমেন্টের জন্য চ্যালেঞ্জ ফেস করতেছো। এটাও তাই, টেকনোলজিও তাই। আমি জানি যে আমার ওইটা দরকার, আমার রিনিউয়েবল এনার্জি দরকার ইন ফিউচার, হ্যাঁ, বা এখন এবং ইন ফিউচার দরকার, এবং এটাকে যখনই আমি ইউজ করি না কেন, এই প্রবলেম আমাকে ফেস করতেই হবে। সো হোয়াই নট টুডে?
তাহলে এখনই আমি এটা নিয়ে কাজ শুরু করি না কেন? যখন আমি একদম এক্সট্রিম কন্ডিশনে পড়ে যাব তখন কাজ করার থেকে এখন থেকেই কাজ যদি করতে থাকি তাহলে বেটার না? তাহলে আমি সলিউশনটা তাড়াতাড়ি পাবো। কাজেই এগুলা নিয়ে মানুষ কাজ করতেছে, অলরেডি কাজ করে এবং এটার সলিউশন বের হচ্ছে, আরো বেটার করা যাবে, করতেওছে। কাজেই হ্যাঁ, এগুলা অফকোর্স আমরা এটা কিন্তু আমরা করি, মানে এগুলা অ্যাকনলেজ করতে হয় যে এইগুলো প্রবলেম আছে এবং এগুলা কাজ করে। যেমন সার্কিটের সোলার আমরা পড়ি কি, আমরা ডিভাইসের পার্সপেক্টিভ থেকে পড়তেছি, আমরা সার্কিটের দিকে অত বেশি যাই না। আমাদের যদি কিছু আছে আমরা ইনভার্টেড কিছু পড়বো, বাট আমরা বেশি ওই ডিভাইসগুলো যেগুলো প্রডিউস করতেছে সেগুলোর দিকে বেশি যাই। হ্যাঁ, কিন্তু যারা পুরো পিওর ইলেকট্রিক্যাল তারা আবার ওই সার্কিট গুলা নিয়ে কাজ করে বেশি। কাজে এগুলো বিভিন্ন ব্যাপার আছে। যেমন আমি পার্সোনালি আমি নিজে হচ্ছে ডিভাইসের পার্সন, আমি ধরো ডিভাইস ফেব্রিকেশন করছি বা ডিভাইস এখন সিমুলেশন করি। হ্যাঁ, যেমন আমাদের হাবিব স্যার আছেন, হ্যাঁ তোমাদের স্যার, হ্যাঁ হাবিব স্যার আছেন, উনি কিন্তু উনিও এই সাইডে কাজ করা, উনার পিএইচডি ছিল বাট ওই সার্কিট সাইডে, সোলারেরই। উনি ডিভাইস নিয়ে কাজ করেন, উনি করছেন কি এই যে গ্রিডে কানেক্ট করা বা এই ধরনের সার্কিট, ওই সাইডে উনি কাজ করছেন। কাজে বিভিন্ন লোকজন বিভিন্ন দিকে কাজ করে। কিন্তু ওভারঅল ইফেক্টটা পড়তেছে ধরো এই যে ফাইনাল পাওয়ার প্রোডাকশন ইউজিং রিনিউয়েবল এনার্জি। হ্যাঁ, এইগুলো। আচ্ছা, তাহলে এইগুলো বিভিন্ন, তাহলে এইটা, হ্যাঁ তাহলে এইটা বেসিক্যালি আমরা কথাগুলো বলছি আমি যে এখান থেকে, হ্যাঁ যে বিভিন্ন রকম ব্যাপার আছে, আমরা এগুলো দেখবো আস্তে আস্তে। রিনিউয়েবল এনার্জি কোর্সটাই আমাদের এই সবগুলা কভার করাই। যে বিভিন্ন টাইপের আমরা পিভি নিয়ে শুরু করছি, এই কারণে যে পিভিটা আমাদের কাছে মোস্ট, আমার বাংলাদেশের পার্সপেক্টিভে মোস্ট মানে প্রসপেক্টিভ। কিন্তু আমরা পিভি দেখবো, থার্মালটা দেখবো, তারপরে উইন্ড দেখবো, বায়োমাস কিছু দেখবো, এগুলো মোটামুটি কয়েকটা কভার করবো আমরা। হ্যাঁ, এবং এগুলো রিলেভেন্ট যে মানে টেকনোলজি গুলো আছে সেগুলো আমরা কনসিডার করবো। তাহলে তোমরা এই জিনিসটা একটু মাথায় রাখবা, এইটা একটা ব্যাপার যে এখন আমাদের ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড কি অবস্থায় আছি আমরা। হ্যাঁ, এখন তুমি যদি তাহলে বলতে পারবা যে এই 2020 পর্যন্ত ওভারঅল সব মিলায় ওয়ার্ল্ডে, হ্যাঁ ম্যাক্সিমাম এফিসিয়েন্সি সোলার সেল হচ্ছে 47.8%, এবং সেটা কি টাইপের, সেটা 4 জাংশন অথবা মোর। এখানে বলছে স্পেসিফিক পেপারটা দেখলে বোঝা যাবে কয়টা জাংশন, এটা এই 4 জাংশনের ক্যাটাগরিতে পড়ছে, 4 অর মোর। হ্যাঁ, মিনিমাম 4 জাংশন এখানে আছে। এবং সেখানে এই যে এটা হচ্ছে কনসেন্ট্রেটর ইউজ করা হয়েছে। হ্যাঁ, কোন ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে, লেন্স বা কোন ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে বা রিফ্লেক্ট করে আলো ফেরানো হয়েছে এটার উপর। হ্যাঁ, ফলে এফিসিয়েন্সি বেড়ে গেছে। কাজে এই ধরনের কোন একটা মেকানিজম করে তোমার করছে, এটাতে এই যে 47.1% আছে, এটা তোমরা এটা অ্যাচিভ করেছে, এটা বলতে পারো। তাহলে এগুলা এরপরে আমরা সোলার প্যানেল তো আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে থাক। হ্যাঁ, এরপরে দিয়ে আমরা এই যে থেকে পিভি থেকে মানে ডিভাইসের দিকে চলে যাব। হ্যাঁ, ডিভাইসে কিভাবে কাজ করে, প্রিন্সিপাল কি, হ্যাঁ কি কি থাকে, মডিউল টডিউল দেখলা, হ্যাঁ ডিভাইসের ভিতরে। ঠিক আছে, এগুলো এখন থাক। তাহলে আজকে এই পর্যন্তই রাখবো আমি। হ্যাঁ, তোমাদের কোনো কোশ্চেন আছে দেখো তো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোমাদের আবার কি, আচ্ছা ঠিক আছে, তাহলে একটু ওয়েট করো, আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেই, একটু রেকর্ডিংটা